ওকে, সবাইকে আজকে স্বাগতম আমাদের সেকেন্ড ট্রেনিং প্রোগ্রামটিতে। এবং আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশনের প্রথম ট্রেনিং সেশন শেষে আজকে আমরা দ্বিতীয় ট্রেনিং সেশনটাতে এসেছি। এবং আজকে আমরা বেসিকটাকে পার করে এসে কিছুটা বলতে পারেন অ্যাডভান্স লেভেল, আবার কিছু ট্রিকি লেভেলে চলে এসেছি। অর্থাৎ আজকে আমরা কিছু ট্রিক্স শিখবো, যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে মূলত আমরা কিছুটা ফাস্ট ইংলিশ কথা বলার দিকে একটু ধাবিত হব। সো প্রথমত আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কানেক্টিং স্পিচেস, মানে লিঙ্কিং ওয়ার্ডস। এখন এই ক্ষেত্রে আপনাকে যেটা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডটা কি। সো এই টার্মটা সবাই লিখে নিতে পারেন। বাংলাতে আমরা সন্ধি বিচ্ছেদ করেছিলাম, মনে আছে? সন্ধি। তো সন্ধি মানে কি ছিল? মিলন ঘটানো। সো আমরা দুটো শব্দকে একসাথে একত্রিত করার চেষ্টা করতাম সন্ধিতে। তো সেক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আপনি মনে করেন লিখলেন যে কাক, কাকের সাথে আযোগ করলে কি হতো? কাকা, তাই না? কাকের সাথে আযোগ করলে হতো কাকা। এখন যদি আমি বলি মাম প্লাস অনি, সেটা কি হতো? মামনি। তার মানে মাম আর অনি দুটো কিন্তু আলাদা শব্দ ছিল, তাই না? মাম, অনি। বাট এইটাকে যখন আমি একসাথে মিলন ঘটালাম, সেটা কি হলো? মামনি। এখন আপনি বলেন মাম অনি এটা বলা সহজ নাকি মামনি বলা সহজ? শিওরলি মামনি বলা সহজ। সেম ভাবে ইংরেজিতে দ্রুত কথা বলার ক্ষেত্রে, এবং সেটা অনেকটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের গান যখন গাওয়া হয়, বিভিন্ন সং যখন এখানে প্রোভাইড করা হয়, তখন কিন্তু এই টেকনিকটা অবলম্বন করা হয়। যখন আপনি দ্রুত কথা বলবেন, সেখানে আপনি কানেক্টিং ছাড়া কখনোই কথা বলতে পারবেন না। সো কানেক্টিং যার ভালো থাকবে, তার দ্রুত কথা বলাটা সব থেকে বেশি সহজ হবে। সো ফাস্ট এবং ফ্লুয়েন্সি, এই দুটো জিনিস যদি আপনার টার্গেট থাকে যে ইংরেজিতে কথা বলার সময় আমি খুব দ্রুত কথা বলতে চাই এবং এমন ভাবে কথা বলতে চাই যাতে করে আমার কথা বলার মধ্যে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেক্ষেত্রে আমরা এই কানেক্টিং স্পিচের রুলসটা অ্যাপ্লাই করব। খুবই ট্রিকি একটা রুলস, এবং এই রুলসটা অনেক সহজ, বাট এইটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে গ্র্যাব করা। কারণ শিখতে পারবেন খুব সহজে। আমি আপনাকে খুব সুন্দর করে টেকনিকটা বলে দিব, বাট প্রবলেমটা হবে প্র্যাকটিসের দিক থেকে। অর্থাৎ আপনি হয়তো জেনে গেছেন যে হ্যাঁ এইভাবে বললে হয়তো দ্রুত কথা বলা যায়, বাট আরেকজন চুপি চুপি প্র্যাকটিস করছে, সহজ জেনেও প্র্যাকটিস করছে, তার জন্য কথা বলাটা সহজ হয়ে যায়। ঠিক আছে? ওকে। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিব। আমাকে আরেকবার একটু কষ্ট করে কনফার্ম করতে হবে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, এবার আমাকে একটু কষ্ট করে আবার কনফার্ম করতে হবে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ অর্জিত ভাইয়া। ওকে, সো রেডি। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সেশনে। ওয়েট। ওকে, সো প্রথমত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিঙ্কিং। লিঙ্কিং মানে আমি আপনাকে কি বলেছিলাম? লিঙ্কিং মানে বলেছিলাম যে যখন আমি এক বা একাধিক শব্দকে একসাথে কানেক্ট করার চেষ্টা করব, তখন সেটাকে আমরা বলতেছি লিঙ্কিং। এবং এই লিঙ্কিং এর ক্যাপাবিলিটি যার ভালো থাকে ইংরেজিতে, সে খুব দ্রুত কথা বলতে পারে এবং প্রোনাউন্সিয়েশনের দিক থেকে সবাই খুব ভালো পারফর্ম করতে পারে। সো তুবা আপু, আমি আবারও রিকোয়েস্ট করছি, কোনো এক্সট্রা কোনো বাটনে ক্লিক করবেন না। আপনি এখানে সেশন করতে আসছেন, সো এখানে কোনো ধরনের বাটনে ক্লিক করবেন না। কারণ আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে আপনার সুবিধার জন্য, এটা গত সেশনও আমি বলেছি। সো যেটা বলছিলাম যে লিঙ্কিং, লিঙ্কিংটা হচ্ছে একাধিক শব্দকে একত্রিতকরণ। এইটার আপনাকে কিছু টেকনিক জানতে হবে। যে টেকনিকটা বলবো সেটা লিখে নেবেন। আমি গত ক্লাসে আপনাকে বলেছিলাম ইংরেজিতে কথা বলার জন্য কতগুলো সাউন্ড দরকার? 44টা সাউন্ড, রাইট? ইংরেজিতে কথা বলার জন্য আমার সাউন্ডের প্রয়োজন হচ্ছে 44টা। কিন্তু আমরা শিখেছি কয়টা লেটার? 26টা লেটার। বাট আমার এখানে কাজটা কিসের হবে? সাউন্ডের। এবং এটাও আমি আপনাকে বলেছি যে আমি ইংলিশ প্রোনাউন্সিয়েশন ট্রেনিং সেশনটাতে যদি কখনো ভাওয়েল বা কনসোনেন্টের কথা বলি, আমি কি লেটারটাকে বোঝাবো নাকি সাউন্ডটাকে বোঝাবো? মনে আছে কি বলেছিলাম? সাউন্ডটাকে বোঝাবো। কারণ প্রত্যেকবার আমি বলবো না যে ভাওয়েল সাউন্ডের কথা বলতেছি, প্রত্যেকবার আমি বলবো না যে কনসোনেন্ট সাউন্ডের কথা বলতেছি। তার মানে আমার কথা হচ্ছে আমি কখনো সাউন্ড বারবার বলে দিব না, আপনাকে বুঝে নিতে হবে এখন থেকে আমি সাউন্ড, কনসোনেন্ট বা ভাওয়েল যেটাই বলি না কেন, সেটা সাউন্ডকে আমি ইঙ্গিত করছি। বুঝতে পারছি? আচ্ছা। সো এখন যে রুলসটা বলবো সেখানে কনসোনেন্ট বা ভাওয়েল জিনিসটা আসবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এই কনসোনেন্ট বা ভাওয়েল যেটাই হোক না কেন, এই যখনই কনসোনেন্ট বলবো বুঝবেন কনসোনেন্ট সাউন্ড মানে 24টা কনসোনেন্ট সাউন্ড। যখনই ভাওয়েল বলবো তখন বুঝে নেবেন 20টা ভাওয়েল সাউন্ড। সো গত সেশনে কিন্তু আপনার
20টা ভাওয়েল সাউন্ড আমরা শিখেছি, তো সেইটাই মূলত আজকে আমরা এই রুলসটাতে অ্যাপ্লাই করব। সো চলুন একটু শিখে ফেলি। আচ্ছা, মনে রাখবেন লিঙ্কিং এর ক্ষেত্রে রুলসটা হচ্ছে, যখন আপনি কোনো শব্দের শেষে অথবা পরবর্তী শব্দের শুরুতে যদি কোনো ভাওয়েল সাউন্ড পেয়ে থাকেন, আই রিপিট, কোনো শব্দের শেষে বা পরবর্তী শব্দের শুরুতে যদি আপনি কোনো ধরনের ভাওয়েল সাউন্ড পেয়ে থাকেন, তখন আপনি লিঙ্কিং যেই ট্রিক্সটা আছে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আমরা আগে একটা বাক্য দেখে নিই। আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু এই জিনিসটা লিখি, দেখেন, ক্যান আই হ্যাভ এ বিট অফ এগ, ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ। এবার কথা হচ্ছে, যদি আমরা আমাদের সকল নলেজ কাজে লাগাই, প্রোনাউন্সিয়েশনের প্রত্যেকটা নলেজ যদি আমরা এখানে কাজে লাগাই, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ এরকম হবে না। এইটা আমার হয়ে যাবে ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ, ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ। সো এইটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমাকে এখন বুঝতে হবে। সো দেখেন, ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ, এখানে কয়টা শব্দ আছে দেখেন, ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ, মোট 7টা। সাতটা ভাগ আছে এখানে, দেখেন, ক্যান একটা, আই একটা, হ্যাভ একটা, আ একটা, বিট একটা, অফ একটা, এগ একটা, মোট 7টা। কিন্তু আমার কথা হচ্ছে এমন ভাবে এটাকে আমি লিঙ্কিং করব, একটা মানুষ বুঝবে 7টা শব্দ, বাট নেটিভ স্পিকার বা আপনি যখন প্রোনাউন্সিয়েশনের রুলসটাকে অ্যাপ্লাই করবেন, তখন সেটা 7টা শব্দ না হয়ে এটা একটা শব্দ হবে। একটু চিন্তা করে দেখেন, একজন বলতেছে 7টা শব্দ, আরেকজন সেটাকে একটা শব্দে কনভার্ট করতেছে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন? তো একটা শব্দে কিভাবে কনভার্ট করব সেটাই আমি আপনাকে বলতেছি। যদি কখনো কোনো শব্দের শেষে অথবা পরবর্তী শব্দের শুরুতে, কোনো শব্দের শেষে অথবা পরবর্তী শব্দের শুরুতে যদি কোনো ভাওয়েল সাউন্ড ব্যবহার করা হয় বা ভাওয়েল সাউন্ড চলে আসে, সেক্ষেত্রে আপনাকে এই লিঙ্কিং এর কাজটা করতে হবে। চলুন একটু দেখে নিই এই 7টা শব্দকে আমরা কিভাবে লিঙ্কিং করতে পারি। তো একটু খেয়াল করে দেখেন, এই যে ক্যান, এই ক্যান, ক্যানের শেষে দেখেন আমি বললাম ক্যান, ক্যানের শেষে কিন্তু আমি কোনো ভাওয়েল সাউন্ড পাইনি, লাস্টে কিন্তু ন সাউন্ড আসতেছে, ক্যান, ক্যান, ন সাউন্ড। তো এখানে কিন্তু কোনো ভাওয়েল সাউন্ড নেই, যে সাউন্ডগুলো আমরা শিখেছিলাম সেই 20টা সাউন্ড কিন্তু এখানে নেই। এবার পরবর্তী শব্দটা দেখি তো, আই, এই তো আই, আ, সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, আই, আ, নামক একটা সাউন্ড কিন্তু আমরা শিখেছিলাম। সো ক্যান, তারপরে শব্দটা কি ছিল, শুরুটা আই, আ, তার মানে ক্যানের শেষে আমি ভাওয়েল সাউন্ড না পেলেও আয়ের শুরুতে কিন্তু আমি ভাওয়েল সাউন্ডটা পেয়েছি। তো ক্যান আর আই এই দুইটাকে আমি একত্রে কম্বাইন করে বলতে পারবো। এইবার আমি আপনাকে একটু আগে বলেছিলাম না সন্ধি বিচ্ছেদের কথা, তো সন্ধি, এই সন্ধির সময় আপনি ক্যান আর আই যদি একসাথে পেতেন, মনে করেন দুইটা শব্দ আছে, একটা ক্যান একটা আই, এইটাকে একসাথে মিলন ঘটালে আসলে কি হতে পারে, কে বলতে পারবে? ক্যান আর আই দুইটাকে একসাথে মিলন ঘটালে কি হয়? ইয়েস, ক্যান আই, ক্যান আই, জিনিসটাকে বুঝতে পারছি, ক্যান প্লাস আই সেটা কি হবে? ক্যান আই। তা এই জায়গাতেও আপনি ক্যান পেয়েছেন, পরবর্তী শব্দের শুরুটায় পেয়েছেন আ সাউন্ড, যার কারণে দুটোকে একসাথে জোড়া লাগাতে পারবেন। তার মানে আপনার কাছে ক্যান আর আই লিখার সময় দুইটা শব্দ হলেও, যেহেতু এটাকে জোড়া লাগানো পসিবল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে একসাথে বলতে পারবেন ক্যান আই। তার মানে একটা হচ্ছে ক্যান আই, এটাকে একত্রে করলে সেটা কি হয়ে যাবে? ক্যান আই। এটাকে একত্রে করলে কি হয়ে যাবে? ক্যান আই। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি বলতেছি যে এই জিনিসটা আমি আপনাকে কেন শেখাচ্ছি। এই জিনিসটা শেখানোর কারণ হচ্ছে, আপনি যখন খাতায় লিখছেন প্রত্যেকটা শব্দের পরে কিন্তু একটু করে আপনি স্পেস দেন, রাইট? প্রত্যেকটা শব্দের পর আমি একটু একটু করে স্পেস দেই, যেমন ক্যান একটা স্পেস দিয়ে আমি আই লিখি, তারপরে স্পেস দিয়ে আমি পরবর্তী শব্দটা লিখি। বাট একটু চিন্তা করে দেখুন তো, আপনি যখন কোনো ভাষায় কথা বলছেন, সেটা ইংরেজি হোক, সেটা বাংলা হোক, যে কোনো ভাষায় আপনি যখন কথা বলেন, আপনি কি স্পেস মেনটেন করে কথা বলেন? যে ক্যান, একটু দাঁড়াও স্পেস দিয়ে নিই, আই, আবার স্পেস, তারপরে একটু এটা, এইভাবে কি আপনি কথা বলেন? না। আপনি কিন্তু কথা বলার সময় কখনো স্পেস দেখান না। এটা শুধুমাত্র আমরা লিখার ক্ষেত্রে ব্যবহার করি, যে একটা শব্দের পর একটু স্পেস দিয়ে আমি পরবর্তী শব্দটাকে রাখবো। কিন্তু বলার ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো রুলস নেই। যার কারণে একটা লিখা যতটা স্পেস দিয়ে লিখা হয়, বলার ক্ষেত্রে কোনো স্পেস মেইনটেইন করা হয় না এবং বলাটা খুবই দ্রুত হয়ে যায়। জিনিসটাকে বোঝাতে পারছি? তো সেক্ষেত্রে লিখার ক্ষেত্রে আপনি বলবেন ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ,
বলার ক্ষেত্রে সেটা হয়ে যায় ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ। সো এই ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ এটা কিভাবে আসছে সেটাই মূলত আমরা শিখতেছি। বুঝতে পারছি? তার মানে আমার টার্গেটটা হচ্ছে কিভাবে দ্রুত কথা বলতে হয়, এবং আমি এতদিন ধরে যে লিখেছি সেই লিখাটা আমি ভুলে গিয়ে বলার জন্য প্রিপারেশন নিচ্ছি। জিনিসটাকে বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। আমরা এখনো লিখেছি যেভাবে সেভাবেই বলার প্র্যাকটিস করি। সো দেখেন এই যে ক্যান আই এই দুটোকে তা আইডেন্টিফাই করলাম। ক্যান প্লাস আই একসাথে কি করা যায়? ক্যান আই করা যায়। এই পরবর্তী শব্দটা দেখি। এই যে হ্যাভ। পরবর্তী শব্দে হ্যাভ আছে। এখন আপনি আমাকে বলতেই পারেন যে, "ইয়েস আমি এখানে পেয়ে গেছি।" কি পেয়েছি? এই যে হ্যাভ, হ্যাভ এর শেষে ই দেখা যাচ্ছে। একটু থামুন। হ্যাভ এর শেষে কি দেখতেছেন সেটা ফ্যাক্ট না। আমি আপনার সাথে এখন কথা বলতেছি। আমি কি একবার আপনাকে লেটার দেখাবো কথা বলার সময়? না। ধরুন আমি আপনাকে উচ্চারণ করে দেখালাম। হ্যাভ। আপনি কি হ্যাভ এর শেষে কোনো ভাওয়েল সাউন্ড পেয়েছেন? হ্যাভ, ভ সাউন্ড। ভাওয়েল সাউন্ড কিন্তু নেই। কিন্তু যখন আপনি খাতায় লিখছেন, তখন কিন্তু হ্যাভ এর শেষে ই দেখা যাচ্ছে। বাট এখানে কিন্তু ই এর সাউন্ডটা হয় নাই। আমি কিন্তু বলি না যে ক্যান আই হ্যাভ ই? এখানে হ্যাভ উচ্চারণ হচ্ছে। সো হ্যাভ এর শেষে কিন্তু কনসোনেন্ট সাউন্ড। এখানে কোনো ভাওয়েল সাউন্ড নাই। তার মানে আমার কথা হচ্ছে কখনো আপনি লিখা দেখে জাজ করবেন না কোনো রুলস। আমি স্পোকেন এর ক্ষেত্রে রুলসটার কথা বলছি। ভাওয়েল সাউন্ড আসতে হবে। সো হ্যাভ এর মধ্যে ভাওয়েল সাউন্ড আসে নাই। বাট এইখানে একটা ঘটনা ঘটেছে। সেটা কি? আমার রুলসে আমি বলেছিলাম কোন শব্দের শুরু অথবা কোন শব্দের শেষ। মনে করেন ২ টা শব্দকে চুজ করেছেন। এইটার শেষ, পরেরটার শুরু। এইটার শেষ, পরেরটার শুরু। তার মানে শেষ আর শুরুর মধ্যে যদি আপনি কোন ভাওয়েল সাউন্ড পেয়ে যান, তাহলেই কানেক্ট করে ফেলতে পারবেন। শুধু ভাওয়েল সাউন্ড পেয়ে গেলে। দেখেন আমি পুরো হ্যাভ এর মধ্যে কোথাও ভাওয়েল সাউন্ডটা পাই নাই। বাট আল্টিমেটলি এই যে হ্যাভ এর আগের যে শব্দটা আই, লাস্টে কি আছে? আই, ই। এই ই সাউন্ডটা কিন্তু আমি পেয়ে গেছি। তার মানে আই এইটাই আমার ভাওয়েল সাউন্ড প্রোভাইড করতেছে। তো আমি কি বলছিলাম? একটা শব্দের শেষ মানে আই, এই শব্দের শেষে ই আছে। এটার মধ্যে ভাওয়েল সাউন্ড পেয়েছি, পরবর্তীটা না পেলেও চলবে। মানে আমার কথা হচ্ছে দুটো শব্দের যেকোনো একটার মধ্যে ভাওয়েল সাউন্ড আসার যে রুলসটা বলেছি, সেইটা যদি মিলে যায় তাহলে আপনি কানেক্ট করতে পারবেন। তো আবার একটু রিপিট করছি। ক্যান কোনো ভাওয়েল সাউন্ড পাই নাই শেষে। ক্যান, নতে গিয়ে আটকে গেছি। কিন্তু পরবর্তী শব্দের শুরুতে পেয়েছিলাম আই। তাহলে আ দিয়ে স্টার্ট হয়েছিল। যার কারণে ক্যান আই বলতে পারছি। এবার ক্যান আইটাকে একসাথে ধরি। কারণ ক্যান আইটাকে তো এক করেই ফেলেছি। সো ক্যান আই। ক্যান আই লাস্টে কি দিয়ে শেষ হচ্ছে? ই। ক্যান আই ই সাউন্ডটা পেয়ে গেছি। তার মানে পরবর্তীতে আমার যেই শব্দই থাকুক না কেন আমি চাইলেই কানেক্ট করতে পারবো। কারণ আমি বলেছিলাম কি একটা শব্দের শেষে অথবা পরবর্তী শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড পেলেই হলো। আমাকে আর চিন্তা করতে হবে না। আমি কানেক্ট করে দিতে পারবো। তাহলে ক্যান আই আর হ্যাভ এখন একসাথে কানেক্ট করতে পারবো। কিভাবে কানেক্ট হবে? ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ। দ্রুত বলতে হবে এটা। প্র্যাকটিস করতে হবে আমার সাথে। ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ। বুঝতে পারছি? সো ক্যান আই হ্যাভ এই পর্যন্ত আমরা আসলাম। ক্যান আই হ্যাভ। এইবার ক্যান আই হ্যাভ, হ্যাভ, হ্যাভ ব তে আটকে যাচ্ছে। আমার কোনো ভাওয়েল সাউন্ড আসতেছে না। আ, এ, উ এই ধরনের সাউন্ড গুলো আমি পাচ্ছি না। তার মানে এই পর্যন্ত। ক্যান আই হ্যাভ এই পর্যন্ত বলার পরে আমি আর কোনো ভাওয়েল সাউন্ড পাইনি। কিন্তু পরবর্তী শব্দটা হচ্ছে আমার এই যে এ। মনে রাখবেন কোন একটা বাক্যের মধ্যে এ নামক আর্টিকেলটা যদি আলাদা থাকে তাহলে সেটাকে আমরা আ উচ্চারণ করি। কি উচ্চারণ করি? আ। এটা দেখতে এই শিখেছি যখন আমরা ফনিক সাউন্ড শিখেছি। এই। বাট এটা যখন আর্টিকেল হিসেবে বাক্যের মাঝখানে আছে সেটাকে আমরা বলবো আ। কি বলবো? জাস্ট আ। তো ক্যান আই হ্যাভ পরবর্তী শব্দটা কি? আ। এটা ভাওয়েল সাউন্ড কিনা? ভাওয়েল সাউন্ড, রাইট? সো যেহেতু এটা ভাওয়েল সাউন্ড আমি ক্যান আই হ্যাভ এটার সাথে আবার কি করতে পারবো? আটাকে জোড়া লাগাতে পারবো। তাহলে ক্যান আই হ্যাভ, হ্যাভ এর সাথে আ যোগ করলে কি হয়? কি মনে হয়? বাবের সাথে আ যোগ করলে হয় বাবা। মামের সাথে আ যোগ করলে হয় মামা। হ্যাভ এর সাথে আ যোগ করলে কি হবে? হ্যাভা, রাইট? হ্যাভা। তাহলে ক্যান আই হ্যাভ পর্যন্ত বলেছিলাম। আমি এটাকে একসাথে করলে এখন এটাকে কি বলতে পারবো? ক্যান আই হ্যাভা। ক্যান আই হ্যাভ আ? সো ক্যান আই হ্যাভ আ এটা আমি বলতে পারবো। কিন্তু আল্টিমেটলি আপনি যে বলতেছেন ক্যান আই হ্যাভ আ? ক্যান আই হ্যাভ আ? এই ক্যান আই হ্যাভ আ এখানে আসলে কয়টা শব্দ ছিল খেয়াল করে দেখেন তো? ৪ টা শব্দ ছিল। বাট আপনি এখনো অব্দি এটাকে ৪ টা শব্দকে একত্রে রূপান্তর করতে পারছেন একটা শব্দে। ক্যান আই হ্যাভ আ? ক্যান আই হ্যাভ আ? দিস ইস জাস্ট আ ওয়ার্ড। ক্যান আই হ্যাভ আ? ক্যান আই হ্যাভ আ? সো ক্যান আই হ্যাভ আ আমি বলতে পারতেছি। বিকজ আমি কানেক্টিং করতেছি। কানেক্ট করতে পারতেছি একটা শব্দের সাথে আরেকটা শব্দকে। বুঝতে পারছি? এই সিম্পল একটা রুলসটাকে যে ভালোমতো এপ্লাই করতে পারবে, তার জন্য অনেকটা ইজি হয়ে যাবে যেকোনো ধরনের কথাবার্তার ক্ষেত্রে দ্রুত সেটাকে ডেলিভার করা। বুঝতে পারছি? তো চলুন পরবর্তীটায় যাই।
ক্যান আই হ্যাভা বললাম, একটু এখন একসাথে এই শব্দটাকে উচ্চারণ করে দেখান তো। ক্যান আই হ্যাভা, লাস্টে আবার আ সাউন্ড চলে আসছে, ক্যান আই হ্যাভা। তার মানে এইটাতে আমি লাস্টেই পেয়ে গেছি ভাওয়েল সাউন্ড, যার কারণে পরবর্তী শব্দের শুরু ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা আমার কোনো দেখার প্রয়োজন নাই। কেন? কারণ আমি বলছিলাম কি দুইটার মধ্যে একটা থাকলেই হবে ভাওয়েল সাউন্ড। তাহলে ক্যান আই হ্যাভা শেষে যেহেতু ভাওয়েল সাউন্ডটা আমি পেয়ে গেছি, তাহলে আমার কষ্ট করে আর পরেরটাই ভাওয়েল সাউন্ডটা কি করতে হবে না, খুঁজতে হবে না। বুঝতে পারছি? ওকে। সো চলুন আমরা সেক্ষেত্রে এখন এটাকে কানেক্ট করে ফেলি। পরের শব্দটা কি আছে? বিট। এই বিটটাকে এখন ওইটার সাথে জোড়া লাগাতে হবে। ক্যান আই হ্যাভ আ বিট? একসাথে কি বলা যায়? ক্যান আই হ্যাভ আর বিটকে একসাথে বলা যায় ক্যান আই হ্যাভ আ বিট? ক্যান আই হ্যাভ আ বিট? ক্যান আই হ্যাভ আ বিট? আপনি তো সিবিট খান। ওই সিবিটের সি এর জায়গায় হ্যাভ আ বলে দেন। হ্যাভ আ বিট। সিবিট না বলে কি বলবো? হ্যাভ আ বিট। তো সেম ভাবে ক্যান আই হ্যাভ আ বিট? বুঝতে পারছি? জাস্ট একটু, একটু করে আমি জাস্ট আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি। আমি ৭ টা শব্দকে একসাথে কানেক্ট করে দেখাবো। একটা বাক্যকে আমরা আল্টিমেটলি একটা শব্দে রূপান্তর করার চেষ্টা করতেছি। সো বুঝতেই পারছেন। সো ক্যান আই হ্যাভ আ বিট? এইটাকে আমি বললাম যে ক্যান আই হ্যাভ আ বিট? কিভাবে বললাম? ক্যান আই হ্যাভ আর লাস্টেই আমি আ সাউন্ড পেয়ে গেছি। ক্যান আই হ্যাভ আ? সো এই আ সাউন্ডের কারণে পরবর্তী শব্দটাকে চাইলেই জোড়া লাগাতে পারবো। সো ক্যান আই হ্যাভ আ বিট? ক্যান আই হ্যাভ আ বিট? ওকে? এবার ক্যান আই হ্যাভ আ বিট বললাম। ক্যান আই হ্যাভ আ বিট? আটকে যাচ্ছি। বিট। এখানে আর উ, আ এই ধরনের সাউন্ড আমি শেষে করতে পারতেছি না। তো ক্যান আই হ্যাভ আ বিট এই পর্যন্ত আমার কাজটা হয়ে গেল। এখন আমি এক্সট্রা কিছু করতে পারবো না। এখন আমার প্রবলেমটা হচ্ছে পরবর্তী শব্দে। কারণ ক্যান আই হ্যাভ আ বিট? আটকে যাচ্ছে। এখানে কোনো ভাওয়েল সাউন্ড নেই। তার মানে আমার এখন পরবর্তী শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ডটা আছে কিনা সেটা চেক করতে হবে। যদি পরবর্তী শব্দের শুরুতে আমার ভাওয়েল সাউন্ডটা চলে আসে, তাহলে আমি সেটাকেও কানেক্ট করতে পারবো। তো চলুন পরবর্তী শব্দটা কি আছে? অফ। এই অফ এর সাউন্ড দিয়ে শুরু হয়েছে। আল্টিমেটলি আপনি বুঝতে পেরেছেন গত সেশনে আমরা নামক একটা সাউন্ড শিখেছি। সো সেটা আমার একটা কি? ভাওয়েল সাউন্ড। তাহলে ক্যান আই হ্যাভ আ বিট? এটার সাথে এখন তাহলে ভাওয়েল সাউন্ড যেহেতু চলে আসছে একসাথে কানেক্ট করেন। ক্যান আই হ্যাভ আ বিট? লাস্টে আবার অফ। তাহলে একসাথে কি হবে? বিট অফ, বিট অফ, বিট অফ, রাইট? বিট আর অফ, বিট অফ। বুঝতে পারছি? তাহলে ক্যান আই হ্যাভ আ বিট প্লাস অফ, তাহলে দুটো একসাথে যোগ করলে কি হবে? ক্যান আই হ্যাভ আ বিট অফ? ক্যান আই হ্যাভ আ বিট অফ? বিট অফ, বিট অফ। তাহলে ক্যান আই হ্যাভ আ বিট অফ? একসাথে ক্যান আই হ্যাভ আ বিট অফ? ক্যান আই হ্যাভ আ বিট অফ? ক্যান আই হ্যাভ আ বিট অফ? ক্লিয়ার? জিনিসটাকে বুঝাইতে পারতেছি? প্রত্যেকটা দেখাচ্ছি যাতে করে আস্তে, আস্তে ক্লিয়ার হয়। ক্যান আই হ্যাভ আ বিট অফ? তার মানে আমরা এখন অফ পর্যন্ত চলে আসতে পারছি বিকজ বিটের পর দিয়ে পরবর্তী শব্দটা পেয়েছি মানে ভাওয়েল সাউন্ডটা আমি আল্টিমেটলি পেয়ে গেছি। সো ক্যান আই হ্যাভ আ বিট অফ এই পর্যন্ত আমি চলে আসছি। আচ্ছা, এইবার লাস্টে আবার যখন আমি উচ্চারণ করতে যাচ্ছি সেখানে আমার প্রবলেম ফেস হচ্ছে ক্যান আই হ্যাভ আ বিট অফ? আটকে যাচ্ছি। ক্যান আই হ্যাভ আ বিট অফ? এখানে উ এই সাউন্ড আমি আবার পাচ্ছি না। তাহলে এখন আমাকে আবার পরবর্তী শব্দটার শুরু দেখতে হবে যে সেখানে কোনো ভাওয়েল সাউন্ড আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ক্যান আই হ্যাভ আ বিট অফ? এইটার পরে যে শব্দটা আছে সেটার মধ্যে এগ, এগ, সাউন্ড পেয়ে গেছি। তো যার কারণে আমি ক্যান আই হ্যাভ আ বিট অফ এইটাকে এখন এর সাথে যোগ করে দিব। ক্যান আই হ্যাভ আ বিট অফ বিট অফ, বিট অফ এর সাথে যোগ করলে মানে একার যোগ করলে কি হয়? বিট অফ যদি একার সাথে আরেকটু যোগ করে দিই, বিট অফ এগ, বিট অফ এগ। সো ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ? জিনিসটাকে বুঝতে পারছি? ক্যান আই হ্যাভ আ বিট অফ এই পর্যন্ত বলছিলাম, এখন এগ, সাউন্ড একার হিসেবে যোগ করে দেন। ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ? বিট অফ এগ। সো ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ? সো আল্টিমেটলি এই জিনিসটাই আমরা বলছি যে আমরা নরমালি লিখে থাকি এইভাবে যে উই জেনারেলি রাইট ইট লাইক দিস, ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ? বাট আলটিমেটলি আমরা এইভাবে বলে থাকি ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ? ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ? ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ? জিনিসটাকে বুঝতে পারছি? সো এই কনসেপ্টটা সবাইকে ক্লিয়ার হয়েছে আমি যেটা বোঝাইতে চাইছি? একটু কনফার্ম করেন আমাকে চ্যাট বক্সে। কষ্ট করে একটু কনফার্ম করতে হবে যে এই কনসেপ্টটাকে বুঝতে পারছেন কিনা। খুবই ট্রিকি একটা কনসেপ্ট, সিম্পল একটা কনসেপ্ট। যে ভালো বুঝতে পারবে সে অনেক সুন্দর করে কানেক্ট করে কথা বলতে পারবে। কানেকশনটা অনেকেই জানে না যে এটা কানেক্ট করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই বুঝতে পেরেছি। আচ্ছা। সো এইবার কথা হচ্ছে সিম্পল রুলসটা আমি আবার একটু কষ্ট করে বলে দেই। সেটা হচ্ছে আপনি যখন কথা বলতেছেন, ইংরেজি ভাষার কোনো বই পড়তেছেন, বই পড়ার ক্ষেত্রে একটু সচেতন থেকে একটু দেখবেন। আমি যে শব্দগুলো উচ্চারণ করছি, এটা শেষে কি কোনোভাবে ভাওয়েল আসতেছে? বা পরবর্তী শব্দটা যে আমি উচ্চারণ করতেছি, সেটা শুরুতে কি কোনোভাবে ভাওয়েল আসতেছে কিনা? ভাওয়েল বলতে কি বোঝাচ্ছি? ভাওয়েল সাউন্ড।
এই 20টা ভাওয়েল সাউন্ডের যদি একটাও আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আমি চেষ্টা করব পরবর্তী শব্দটাকে আর আলাদাভাবে না বলে এটার সাথে একসাথে কানেক্ট করে বলার জন্য। যদি আমি সেই জিনিসটা করে ফেলতে পারি, তাহলে আল্টিমেটলি আমার দুটো আলাদা আলাদা শব্দ বলতে হবে না, বরং দুটো শব্দকে আমি একসাথে করে একটা শব্দ বলতে পারবো। এটার ম্যাজিক্যাল পারফরমেন্সটা কি? ম্যাজিক্যাল পারফরমেন্সটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, একটু আগে আমরা যেটাকে আলোচনা করেছিলাম, ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ, এইটাকে, এই রুলসটাকে অ্যাপ্লাই করে একটা শব্দে নিয়ে আসছি। তার মানে যেটাকে আমরা একটা বাক্য বলে গণ্য করতেছি, টিভিতে দেখার সময়, কোনো একটা কন্টেন্ট দেখার সময়, যে কোনো জায়গায় যখন আমি এক্সপেক্ট করতেছি যে সামনের মানুষটা আমাকে ইংরেজি পুরো একটা বাক্য বলে শোনাবে, ক্যান আই হ্যাভ এ বিট অফ এগ, পুরো বাক্যটা, সেখানে ওই সাইড থেকে ফরেন স্পিকার ডেলিভার করতেছে একটা শব্দ। মানে আপনার এক্সপেকটেশন ছিল একটা বাক্য, যে সে ইংরেজিতে একটা বাক্য বলবে, বাট সে ডেলিভার করতেছে কি একটা শব্দ আকারে, ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ। তার মানে আপনি বুঝুন যে আপনি এক্সপেক্ট করতেছেন বাক্য, সে একটা শব্দ বলে গেছে। তার মানে আপনি যেই সময় একটা বাক্য এক্সপেক্ট করবেন, সে এই বাক্য বলার সময় আরো ১০-১২টা শব্দ বলবে, কিন্তু ওর প্রত্যেকটা শব্দই একটা বাক্য। জিনিসটা কি ক্যাচ করতে পারতেছেন? কেন আমাদের সাবটাইটেল দরকার হয়? কেন আমরা খুব দ্রুত ইংরেজি গানগুলো বুঝতে পারি না? সাবটাইটেল দেখে একটু বোঝার চেষ্টা করতে হয় ১ম দিকে। জাস্ট বিকজ অফ এই কারণটা। যখন আপনি একটা বাক্য এক্সপেক্ট করেন, সেই বাক্য বলার সময়টা সে ১০-১২ টা বাক্য বলে ফেলে, এবং ১০-১২ টা বাক্য মানে ১০-১২ টা শব্দ। তার মানে আপনার কাছে যেটা বাক্য, সেটা তার কাছে একটা শব্দ হিসেবে পরিচিত। তার মানে সে কানেক্ট করে ফেলে স্পোকেন ইংলিশে বা কথা বলার সময়। ক্যাচ করতে পারছেন বিষয়টা? সো এই ধারণাটা এখন আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে। সো এই জিনিসটাই আমরা অনেকে জানি না, এবং এই বেসিক গুলো না থাকার কারণে আমাদের প্রনাউন্সিয়েশন এর দুর্বলতাটা থেকে যায়, এবং আমরা এই লিসনিং স্কিল যেটাকে বলা হয়, যার লিসনিং স্কিল ভালো তার স্পিকিং স্কিল অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সো লিসনিং স্কিলে এই দুর্বলতার জন্য দেখা যাচ্ছে তার স্পোকেন ইংলিশটাই মাস্টারি অর্জন করতে একটু সময় লাগে। বুঝতে পারছি? যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। যার কারণে বললাম যে ইংলিশ প্রনাউন্সিয়েশনে যদি কেউ ভালো পারফরম্যান্স দেখাতে পারে, বা ইংলিশ প্রনাউন্সিয়েশনে যদি কেউ পারফেক্ট এক্সপার্ট হয়, সেক্ষেত্রে তার স্পোকেন ইংলিশ শেখাটা অনেকটা ইজি হয়ে যায়, এবং অল্প সময়ের মধ্যে সে ইংরেজিতে কথা বলাটা শিখতে পারে। বুঝতে পারছি? সো এইটা গেল আমার একটা পার্ট। এবার চলুন আমরা আরেকটু দেখে নেই। তো দেখেন, অ্যাপল। এখন নরমালি অ্যাপল মানে আপেলটাকে আমি বোঝাচ্ছি। সো এই অ্যাপলটাকে আমরা যখন কানেক্ট করার চেষ্টা করব, সো একটু দেখেন, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, এই অংশটাকে একটু দেখেন। অ্যান অ্যাপল, এন, এন শব্দটার শেষে কি আছে? ন সাউন্ড, এন, ন সাউন্ড আছে। এখন এন এর মধ্যে তো আমি কোনো কনসোনেন্ট, সরি, ভাওয়েল সাউন্ড পাচ্ছি না শেষে। আমার কথা হচ্ছে প্রথমে যে অংশটা থাকবে, প্রথমে যে শব্দটা থাকবে সেটা শেষটা দেখতে হবে। এন, এন এর শব্দে আমি কিন্তু কোনো ভাওয়েল সাউন্ড পাচ্ছি না। বাট পরবর্তী শব্দের শুরুটা তাহলে আমার এখন দেখতে হবে। তাহলে পরবর্তী শব্দের শুরুটা হচ্ছে কি? অ্যাপল। অ্যান অ্যাপল, অ্যা দিয়ে শুরু হচ্ছে। তাহলে অ্যান আর অ্যাপল একসাথে কি বলা যায়? অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। অ্যান আর অ্যাপল, অ্যান আর এ কি হবে? এন এ, অ্যান আর এ, এন এ, পল, অ্যান অ্যাপল। জিনিসটাকে বুঝতে পারছি? অ্যান অ্যাপল। এইভাবে আপনার কানেক্ট করতে হবে। প্রথম ট্রাস্ট মি, প্রথম একটু টাইম লাগবে। প্রথম ডিপ্রেসড হওয়ার কোনো প্রয়োজন নাই, বা হতাশ হওয়ার কিছু নাই যে আমি খুব দ্রুত কানেক্ট করতে পারতেছি না। বাট টাইম লাগবে, কানেক্ট করতে পারবেন। বুঝতে পারছি? এত দ্রুত, প্রথম দ্রুতই পেরে ফেলবেন, খুব অল্প সময়ে ক্যাচ করে ফেলতে পারবেন, না, এরকম কিছু না। এটা একটু সময় লাগে। প্রথম একটু নিয়মটা শিখে প্র্যাকটিস করেন। একটু সময় নিয়ে কানেক্ট করেন। বুঝতে পারছি? অ্যান আর অ্যাপল একসাথে কি বলা যায়? অ্যান অ্যাপল। যেমন আমি বললাম, ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল। একটু খেয়াল করেন তো, ইটস লাস্ট এই সাউন্ড আসতেছে। তার মানে এখানে আমার কোনো ভাওয়েল সাউন্ড নাই। সো ইটস, যেহেতু এইটুকুর মধ্যে কোনো ভাওয়েল সাউন্ড নাই, আমার কানেক্ট করতে গেলে পরবর্তী শব্দটা দেখতে হবে, যেটা হচ্ছে অ্যান। তাহলে ইটস অ্যান, তাহলে ইটস অ্যান, অ্যা দিয়ে শুরু হচ্ছে। তার মানে ইটস আর অ্যান একসাথে কি করতে পারি? ইটস অ্যান, ইটস অ্যান। একসাথে কি বানিয়ে ফেলতে পারি? ইটস অ্যান। বাট ইটস অ্যান বলার পরও লাস্টে আবার অ্যান আসতেছে। তাহলে পরবর্তী শব্দটা একটু দেখি, অ্যাপল। তাহলে ওইটা অ্যা দিয়ে আবার শুরু হচ্ছে। তাহলে ইটস অ্যান অ্যাপল একসাথে বলা যায় ইটস অ্যান অ্যাপল। ওই যে একটু আগে বললেন অ্যান অ্যাপল, এটাকে ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল। সো আপনি যখন বলবেন ইট ইজ অ্যান অ্যাপল, হোয়াটস ইন ইউর হ্যান্ড, আপনি হয়তো বলবেন ইটস অ্যান অ্যাপ, ইট ইজ অ্যান অ্যাপল। বাট যখন একজন নেটিভ স্পিকার বলবে তখন বলবে ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল। তার মানে সে কিন্তু খুব দ্রুত বলছে ইটস অ্যান অ্যাপল।
বাট আপনি সেটাকে বুঝতে চেষ্টা করবেন যে ইট ইজ অ্যান অ্যাপল বলার কথা না, সেখানে ইটস অ্যান অ্যাপল কেন বলতেছে। তো এই জন্য আপনি তখন বুঝতে সমস্যা হবে। বুঝতে পারছি? সো এক্সপেকটেশনগুলোকে এখন চেঞ্জ করতে হবে, বিকজ আপনি যেটা শুনবেন সেটা কানেক্ট করার পরের অবস্থাটাকে শুনবেন। কখনোই আপনি প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদাভাবে শুনতে পারবেন না। এইটাকে তো আমি বোঝাচ্ছি যে তারা কানেক্ট করতেছে, এর ভেতরে আরো অনেক রহস্য আছে। এই কানেক্ট, ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল, এখানে দেখবেন অ্যাপল এই সাউন্ডটাই ভালো মতো শুনতে পারতেছেন, ইটস অ্যান অ্যাপল, এই অ্যাপল, কেন এই অ্যাপলটাই ভালো মতো শুনলেন, বাকিগুলো তো খুব ভালো মতো শোনায়নি। এটাকে আমরা স্ট্রেস বলেছিলাম গত সেশনে, মনে আছে? স্ট্রেস মানে নির্দিষ্ট একটা অংশকে জোরে বলা, ভালো করে বলা, বাকি অংশকে স্কিপ করে ফেলা। সো এরকম অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক ভেতরে খুঁটিনাটি বিষয় আছে। সো সেশনগুলো যদি রেগুলার করেন এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। বাট একটু যদি মনোযোগ হারিয়ে ফেলেন আর এটা বুঝতে পারবেন না, কারণ প্রোনাউন্সিয়েশনটা খুবই মজার একটা পার্ট, এবং এটা যদি কেউ জানতে পারে, প্র্যাকটিস করে, তার অনেকটা চেঞ্জ আসে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। বাট যার ধৈর্য হারিয়ে যায় এই মজার পার্টগুলোতেই, যার ধৈর্য হারিয়ে যায়, সে মনে রাখেন কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালো মতো শিখতে পারবে না। এটা চ্যালেঞ্জ। যদি আপনার আসলে ইংরেজি শেখার ইচ্ছে থাকে এবং ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকে, তাহলে এই ধরনের প্রোগ্রামগুলোতে আপনার ডেডিকেশন শো করতে হবে, এফোর্ট শো করতে হবে। ধৈর্য শেষ, ধরে নেন ল্যাঙ্গুয়েজই শিখতে পারবেন না। একটা ল্যাঙ্গুয়েজের উচ্চারণ শেখার ক্ষেত্রে ধৈর্য নাই, পুরো একটা ভাষা কিভাবে শিখবেন আপনি? সো ঠিক আছে, এখন আসুন পরবর্তীতে। এই যে ইট ইজ অন দ্য টেবল, ইট ইজ অন দ্য টেবল, এটাকে যদি আপনি একসাথে বলতে চান, ইটস অন দ্য টেবল, ইটস অন দ্য টেবল। এখন এই যে টেবল, এই টেবলটাকে আমি কিন্তু চেঞ্জ করে টেবল বলতেছি। কেন টেবল বলতেছি? বিকজ আমি বলেছিলাম এ নামক সাউন্ডটাকে এখন এই বলা শিখেন, একে এই বলা শিখেন। তাহলে টেকে টেই বলা শিখতে হবে। তাহলে ইটস অন দ্য টেবল, এখন দুটোকে একসাথে করলে ইটস অন, ইটস অন, ইটস অন, ইটস অন দ্য টেবল, ইটস অন দ্য টেবল, ইটস অন দ্য টেবল। আচ্ছা, এবার খাতায় সুন্দর করে লিখে নেন। কি লিখবেন? লিখবেন যে দা আর দি উচ্চারণের নিয়ম। দা আর দি উচ্চারণের নিয়ম বলতে মনে রাখবেন, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যদি দা মানে টি এইচ ই এর পরে আপনি কনসোনেন্ট সাউন্ড পেয়ে থাকেন, মানে দা শব্দটার পরে যদি কনসোনেন্ট সাউন্ড পেয়ে থাকেন, তাহলে সেটাকে আপনি দাই বলবেন। বাট যদি এই দা শব্দটার পরে মানে টি এইচ ই এই স্পেলিংটার পরে আপনি যদি ভাওয়েল সাউন্ড পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেটাকে ডি বলবেন। জিনিসটাকে বুঝতে পারছি? যেমন এখানে টেবল, তাহলে দায়ের পরে টেবল সাউন্ডটা পাচ্ছি, সো দিস ইজ নট ভাওয়েল সাউন্ড। সো যেহেতু এটা ভাওয়েল সাউন্ড না, সেক্ষেত্রে আমি দা টেবল বলবো। বাট আমি যদি এমন কিছু পেতাম যেটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, যেমন দিস ইজ দ্য এগ, দায়ের পরে এগ আসতেছে, দায়ের পরে এ মানে ভাওয়েল সাউন্ড, তো সেটাকে বলতে হবে দিস ইজ দি এগ। তখন আমি দা এগ বলতে পারবো না। যে সেই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? দা আর দি কনসোনেন্ট সাউন্ড পেলে সেটাকে দাই বলবো। লিখার ক্ষেত্রে তো বানান চেঞ্জ হবে না, কিন্তু বলার ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়। তো যখন আপনি কনসোনেন্ট সাউন্ড পাবেন দায়ের পরে, সেটাকে দাই বলেন। বাট যখন আপনি ভাওয়েল সাউন্ড পাবেন, তখন সেটাকে দি বলেন। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো এই জিনিসটা আপনি নোট করে রাখেন, কারণ এটা অনেকেই ভুলে যাবে, অনেকেই ভুলে যাবে। সো প্লিজ এটা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যা যা বলেছে এগুলো কি ক্লিয়ার হয়েছে? কারো কি কোনো প্রশ্ন আছে এক্ষেত্রে? প্রশ্ন থাকলে সেটা আপনি জানাতে পারেন। না, কোনো প্রশ্ন নেই? ওকে, ভেরি গুড। প্রশ্ন না থাকলে ভালো, আবার থাকলে আরো ভালো। কারণ না থাকলে মনে হয় যে কিছুই বুঝি নাই, প্রশ্ন করব কোত্থেকে? আর করলে একটু সান্ত্বনা থাকে যে না, হয়তো বুঝতে পারছে। আর যদি দেখা যায় যে সবাই বুঝতে পারছে, তাহলে তো এক্সট্রা অর্ডিনারি। সো এক্সট্রা অর্ডিনারির প্রতি বিশ্বাস হয় না মাঝে মাঝে। কারণ কেউ না কেউ তো ক্লিয়ার হওয়ার, মানে ক্লিয়ার না থাকে এরকম একটা অবস্থা হয়। আচ্ছা, সো এবার এবার কথা হচ্ছে, আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে লিঙ্কিং করা, একটা ওয়ার্ডকে লিঙ্ক করা, একটা ওয়ার্ডকে কানেক্ট করা। সো কানেক্ট করার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, যদি আমি দুটো শব্দ দেখি, প্রথম শব্দটা শেষ অথবা দ্বিতীয় শব্দটা শুরু, এই দুটোর মধ্যে যদি আমি একটা ভাওয়েল সাউন্ড পেয়ে যাই, ভাওয়েল সাউন্ড যেটা গত সেশনে শিখেছি, ভাওয়েল সাউন্ড যদি আমি পেয়ে যাই, তাহলে আমার জন্য সেটা কানেক্ট করতে সহজ এবং কানেক্ট করতে পারি আমি। তো সেই সকল শব্দগুলোকে যদি আমি কানেক্ট করি, তাহলে একটা বাক্যে আমার আলাদা আলাদা করে প্রত্যেকটা শব্দ বলা লাগে না, বরং আমি একটা অপরচুনিটি পেয়ে যাই ৩-৪টা শব্দকে একটা শব্দে কনভার্ট করার। ক্লিয়ার? এইটাই ছিল মূলত আমার কানেক্টিং দ্য স্পিচেস। সো যদি এইভাবে কানেক্ট করে কথা বলতে পারেন, এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, আপনার প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই আলাদাভাবে। ঠিক আছে? আর যদি তবু আপনার প্রবলেম হয়, তাহলে একটা কাজ করবেন। ক্যান বলে একটা লাফ দিবেন। বুঝছেন? এখানে ক্যান বলবেন, লাফ দিয়ে এখানে এসে আই বলবেন। কেন লাফ দিবেন? ওই যে স্পেস বুঝাইতে হবে না? ক্যানের পরে আই আছে।
সো আপনার তো খুব স্পেস বোঝানোর ইচ্ছা, যে ক্যানের পর স্পেস বুঝাইতে হবে আমাকে। যদি এতই বোঝানোর ইচ্ছা থাকে, একটা লাভ দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে আই বলবেন, কারণ মুখে বলে কখনো স্পেস বোঝানো যায় না। সো ক্যান আই হ্যাভ আ বিট অফ এগ, এটাই এইভাবেই বলতে হয়। দিস ইজ স্পিকিং পার্ট। সো এটা রিটেন না যে আপনি লিখবেন আর লিখার ক্ষেত্রে আপনি সেটাকে স্পেস হিসেবে দেখাচ্ছেন। সো লিখা আর বলা সেটা টোটালি আলাদা। বুঝতে পারছি? আচ্ছা, এইবার আসি পরেরটায়। এটা একটু দেখেন, এই যে পুট ইট অন, তাহলে দেখেন পুট লাস্টে আবার কিছু নাই, কিন্তু ইটের আবার শুরুতে আছে। তাহলে পুট ইট, তাহলে একসাথে বলা যায় পুট ইট। তারপর আবার লাস্টেরটা আবার দেখাচ্ছেন অন দিয়ে শুরু হচ্ছে, পুট ইট অন, একসাথে বলা যায় পুট ইট অন, পুট ইট অন, পুট ইট অন। ঠিক আছে? আর যখন আপনি পুরো প্রোনাউন্সিয়েশনটাকে একসাথে বলবেন, অর্থাৎ আমাদের প্রোনাউন্সিয়েশনের আরো পার্ট আছে, টি এর প্রোনাউন্সিয়েশন, এখানে টি আছে, এখানে টি এর কিন্তু আলাদা প্রোনাউন্সিয়েশন স্টাইল, সেটাকে বলা হয় ফুরিডন, ফুরিডন, ফুরিডন। এই ফুরিডন কিভাবে বলতেছে এটা আমরা টি এর প্রোনাউন্সিয়েশনের সময় শিখবো। বুঝতে পারছি? আচ্ছা, এইবার একটু চলে আসি আমাদের পরবর্তী পার্টটাতে। ওকে, প্রোনাউন্সিয়েশন উইথ ওয়ার্ড এন্ডিং, প্রোনাউন্সিয়েশন উইথ ওয়ার্ড এন্ডিং। ওকে, আর রায়হানা দোলাপু বলেছেন যে আহ, বড় সেন্টেন্সের ক্ষেত্রে সেম লিঙ্কিং ইউজ করতে হবে কিনা বা ইউজ হবে কিনা। সেন্টেন্স ফ্যাক্ট না, আমার ফ্যাক্টটা হচ্ছে আপনি শব্দ পাচ্ছেন কিনা ভাওয়েল কানেকশনের। যখনই আপনি ভাওয়েল সাউন্ড পেয়ে যাবেন সেটাকে কানেক্ট করে ফেলবেন। জিনিসটাকে বুঝতে পারছি? এখানে সেন্টেন্স দিয়ে আমি কোনো কিছু বোঝাই নাই, আমি জাস্ট বোঝাই দুটো শব্দ, পাশাপাশি শব্দ। এখানে যদি একটা পুরো 10 লাইনের বাক্যের মধ্যে সবগুলোই যদি পাশাপাশি থাকে, সবগুলোই আপনি কানেক্ট করবেন। জিনিসটাকে বোঝাতে পারছি? তো এখানে বাক্য ফ্যাক্ট না, আপনার দুটো পাশাপাশি শব্দের ফ্যাক্ট। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, এইবার আমরা চলে যাই পরবর্তী পার্টটায়। এবার কথা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কিছু জিনিস যখন আমরা শেষে পাই, মানে কিছু এন্ডিং থাকে শেষে, ফিক্সড থাকে, এবং ম্যাক্সিমাম শব্দের শেষে ওই ধরনের কিছু স্পেলিং পাওয়া যায় শেষ পার্টটাতে। তো ওইগুলোকে মাঝে মাঝে আমরা একটু ভুল উচ্চারণ করে থাকি বা খুব সহজে উচ্চারণ করার চেষ্টা করি বাংলার সাথে মিলিয়ে। বাট আলটিমেটলি আমরা কিন্তু আপনাকে বলেছিলাম যে বাংলার সাথে মিলিয়ে অন্তত ইংরেজিতে ভালো করতে পারবেন না, বা কখনো ফরেনারদের সাথে কথা বলতে পারবেন না, তো কমফোর্টেবল হতে পারবেন না, বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ব্যাঙ্গলি, রাইট? সো এখন কথা হচ্ছে আপনি যখন কোনো শব্দের শেষে নির্দিষ্ট কিছু জিনিস পাবেন, নির্দিষ্ট কিছু স্পেলিং পাবেন, উচ্চারণটাকে ফিক্সড করে ফেলবেন। তো কি ধরনের শব্দ হতে পারে সেগুলো সেগুলো একটু চেক করে নেন। নর্মালি আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা এ থেকে জেড পর্যন্ত তো শিখেছি 26টা লেটার, বাট সেগুলো মিসপ্রোনাউন্সড থাকে কিছু লেটারগুলো, সেগুলো আমরা ফনিক সং এর মাধ্যমে শিখেছি যে এই বি সি ডি ই এফ জি, এই, তার মানে স্টার্টটা করেছি কোন শব্দটা দিয়ে, এই। এই সাউন্ডটা এখন আপনাকে নিয়ে আসতে হবে। লাস্টে যখন কোনো কিছুর এ ওয়াই পাবেন, আবারও দেখেন, লাস্টে যদি কোনো কিছুর এ ওয়াই পেয়ে থাকেন, তাহলে সেটার সাউন্ড হবে এই। আমি আবারও বলতেছি, লাস্টে যদি কোনো কিছুর এ এবং ওয়াই এই স্পেলিংটা থাকে ইংরেজিতে, সেটাকে আপনি এই বলা শিখবেন। তার মানে আমি যদি বলি এস এ এই, তাহলে সেটাকে এস এ ওয়াই, সেটাকে আপনি কি বলবেন? সেই, সেই। আমরা সে বলি, বাট সে না, এটা কি হবে? সেই, সেই। বাট এইখানে আবার এক্সপার্টিস অর্জন করতে গিয়ে স্মার্টনেস দেখা দিয়ে বলবেন না যে সেই, সেই না, সেই হচ্ছে মোটা স, সে সেই আপনি বাংলায় বলতে পারেন, বাট এটাকে সেই পাতলা করে বলতে হবে, সেই। আই ওয়ান্ট টু সেই দ্যাট, সেই। বুঝতে পারছি? সেই। আচ্ছা, যদি আমি একটা কথা বলে দিলাম যে যদি কখনো কোনো শব্দের শেষে এ ওয়াই দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটাকে এই বলেন। তাহলে এখন আমাকে একটু বলেন, ডি এ ওয়াই সেটাকে কি বলা যায়? সেটাকে বলা যায় ডেই। এম এ ওয়াই সেটাকে কি বলা যায়? সেটাকে বলা যায় মেই। বি এ ওয়াই সেটাকে কি বলা যায়? বেই। আর এ ওয়াই সেটাকে কি বলা যায়? রেই। ইজ দ্যাট ক্লিয়ার? সো ডেই, সেই, মেই, বেই, রেই। সো আপনি সেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবেন না যে এইটাকে আমি একটু ঝাপছাপ ঝাপসা ঝাপসা করে বলি, এইটার কোনো অপরচুনিটি নাই। যার যত পারফেক্ট হবে, যে যত ক্লিয়ার করে বলতে পারবে, তার জন্য এটা অনেক সুন্দর শোনাবে। যেমন আপনি 7টা দিনের নাম শিখেছেন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, লাস্টে এই, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ডে,
ডেই, প্রত্যেকটা শেষে কিন্তু ডেই আসবে। তো সেক্ষেত্রে যদি আপনি ডে বলেন তাহলে কিন্তু এটা প্রপার প্রনাউন্সিয়েশন হলো না। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পার্ট। এবার আসেন এ আর ওয়াই। এই এ আর ওয়াই থাকলে এটাকে অ্যারি উচ্চারণ করার চেষ্টা করবেন। অ্যারি, অ্যারি কি উচ্চারণ করবেন? অ্যারি। সো আমি আপনাকে বললাম যে কখনো যদি কোনো শব্দের শেষে এ আর ওয়াই পান, আরো রুলস আছে এ আর ওয়াই থাকলে, বাট আমি আপনাকে একটা রুলস আবদ্ধ করতে চাচ্ছি। সেটা হচ্ছে কখনো যদি কোনো প্রোনাউন্সিয়েশনে কোনো একটা শব্দের শেষে এ আর ওয়াই পান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে অ্যারি। কি বলবেন? অ্যারি, 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 অ্যারি। আমি আবারও বলতেছি অ্যারি। তাহলে প্রাইম অ্যারি একসাথে কি হয়? প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি। মানে ম্যারি, মানে ম্যারি মানে কি? ওই যে বললেন না ম্যারি, বিয়ে করা। সো এইটাকে আপনি এভাবে বলতে পারেন, প্রাইমারি, 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 ম্যারি। খুব দ্রুত বলবেন। যখন এটাকে দ্রুত বলতে যাবেন কিছুটা শ সাউন্ড ক্রিয়েট হবে। সো দেখবেন এটা ব্র্যাকেটের মধ্যে একটা শ সাউন্ড আছে। সো দুটো বলতে গেলে প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি। সো দ্রুত এটাকে বলতে পারেন। সেকেন্ডারি, তা সেকেন্ডারি যেটাকে আমরা বলতাম, এটা কিন্তু চাইলে আমরা বলতে সেকেন্ডারি, 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 সেকেন্ডারি। সো অনেকে এটাকে আবার একসাথে বলতে পারে যে সেকেন্ডারি, সেকেন্ডারি, সেকেন্ডারি। সো আমি আপনাকে রেকমেন্ড করবো অ্যারিটা বলার জন্য, সেকেন্ডারি, সেকেন্ডারি। সো আপনি যদি বলেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তাহলে এটা বেটার, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, সেকেন্ডারি, ড্যারি। বুঝতে পারছি? ডিকশনারি, ডিকশনারি না বলে এটাকে বলবেন ডিকশনারি, ডিকশনারি, নারী না, ন্যারি, ডিকশনারি, ডিকশনারি। বুঝতে পারছি? আচ্ছা, নেসেসারি আমরা বলি না এটা আমার জন্য অনেক নেসেসারি একটা জিনিস, বাট এটা নেসেসারি না, নেসেসারি, 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 নেসেসারি। জিনিসটা কি ক্লিয়ার করতে পারতেছি? নেসেসারি, 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 স্যারি। এই স্যারি পার্টটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। সো এগুলো জাস্ট বেসিক জিনিসগুলো আমি আপনাকে শেখাচ্ছি যে এই ধরনের শব্দগুলো আপনি বারবার পাবেন, বাট এই প্রোনাউন্সিয়েশন গুলো ভুল যেন না হয় আপনার। বুঝতে পারছি? আচ্ছা, এর পরবর্তীতে দেখেন আর কি কি আছে। শিয়াল, শিয়াল। এই শিয়াল শব্দটা আবার খুবই কমন। এই শিয়াল শব্দে আবার অনেকে ভুল করে থাকে। তো শিয়াল শব্দে কি ভুল হয়তো দেখেন, পটেনশিয়াল, রেসিডেন্সিয়াল, ইসেনশিয়াল, কনফিডেন্সিয়াল, কমার্শিয়াল, বেনিফিশিয়াল। তো এই শিয়াল বলি আমরা অনেক সময়, আমরা এবং শিয়াল বলতেই অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে শিয়াল যে বলতেছেন, এই শিয়ালটাকে এখন চেঞ্জ করতে হবে। আমরা কনসোনেন্ট সাউন্ড শিখবো, সেখানে একটা সাউন্ড পাবো, সেটা বলতে হবে। আমি আপনাকে সাউন্ডটা বলে দিই, সেটা হচ্ছে স। মুখে মোটা স, যতটা মোটা করে একটা স উচ্চারণ করা যায় সেই সটা উচ্চারণ করবেন। স, সল, সল। এই সল উচ্চারণটাই আপনাকে যা শিয়ালের পরিবর্তে বলতে হবে। আমি আবারও বলতেছি সল উচ্চারণটাই শিয়ালের পরিবর্তে বলতে হবে। তাহলে পটেনশিয়াল না বলে আপনাকে বলতে হবে পটেনশল, পটেনশিয়াল, 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 শল। শিয়াল না, শিয়াল বলে কোনো কিছু ইংরেজিতে নাই। এটা হবে শল, পটেনশিয়াল। রেজিডেন্সিয়াল, রেজিডেন্সিয়াল, রেজিডেন্সিয়াল না, রেজিডেন্সিয়াল। আপনি কোনো রেজিডেন্সিয়াল এরিয়া থাকেন, আপনি রেজিডেন্সিয়াল এরিয়া থাকেন, রেজিডেন্সিয়াল এরিয়া, রেজিডেন্সিয়াল এরিয়া। সো রেজিডেন্সিয়াল। ইসেনশিয়াল না, ইসেনশিয়াল না, এটা হচ্ছে এসেনশিয়াল, 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 শল। কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল না। কমার্শিয়াল, কমার্শিয়াল না। বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল না। জিনিসটাকে মনে থাকবে। শিয়ালটাকে তাহলে আমরা কিসে কনভার্ট করার চেষ্টা করব? শলে কনভার্ট করার চেষ্টা করব। সো আর দুটো ওয়ার্ড এন্ডিং দেখেই আমরা পরবর্তী পার্টটাতে চলে যাব। এবার আসেন অরি আরি এই টাইপের জিনিসগুলো যখন থাকবে, অরি আর আরি, অরি আর আরি এই জিনিসগুলো যদি থাকে আমি আপনাকে রেকমেন্ড করব যদি কখনো কোনো শব্দের শেষে অরি বা আরি এই ধরনের জিনিসগুলো পেয়ে থাকেন, যেমন আগেরটা পেয়েছিলাম ডিকশনারি, তো সেটাকে আপনি অ্যারি দিয়েও বলতে পারেন। বাট যদি অরি বা আরি টাইপের জিনিসগুলো চলে আসে আপনি সেটাকে একসাথে কনভার্ট করেও বলতে পারেন যে আগের যে কনসেন্ট আছে সেটার সাথে আকার এবং রফলা দিয়ে যোগ করে দিতে পারেন। কিভাবে? হিস্টোরি, হিস্টোরিকে একসাথে বলতে পারেন কনসোনেন্ট সাউন্ডের লাস্টে কি আছে? টোরি, ট, ট সাউন্ডের সাথে এটাকে রফলা দিয়ে রস্বইকার দিয়ে এটা একসাথে করে দিতে পারেন হিস্ট্রি, হিস্ট্রি। তাহলে হিস্টোরি না বলে সেটাকে আমরা বলতে পারি হিস্ট্রি, হিস্ট্রি। তাহলে কনজারভেটরি, টরিকে কি বলা যায়? কনজারভেটরি। তাহলে টরি আর টারিকে ট্রি বলতে পারবেন। কি বলতেছি? টরি, টারি, এটাকে আপনি কি বলতে পারবেন? ট্রি। ট্রি মানে কি? গাছ বলি না আমরা, গাছের ইংরেজি কি? ট্রি। তাহলে এই যে টরি বা টারি যেটাই থাকুক না কেন আমি চেষ্টা করলে সেটাকে কি বলতে পারবো? ট্রি, ট্রি। একটু চেষ্টা করেন পেয়ে যাবেন। হিস টরি না বলে হিস ট্রি বলেন,
হিস্ট্রি। কনজারভেটরি না বলে কনজারভেটরি, কনজারভেটরি, কনজারভেটরি। কনফার্মেটরি না বলে বলেন কনফার্মেটরি, কনফার্মেটরি। অব্লিগেটরি না বলে এটাকে ট্রি বানিয়ে দেন, অব্লিগেটরি, অব্লিগেটরি। স্যাটিসফ্যাক্টরি, সেক্রেটারি, সেক্রেটারি না বলে বা টরি না বলে বলেন সেক্রেটারি, সেক্রেটারি। মিলিটারি, মিলিটারি না বলে মিলিটারি, এগুলো বললে ভালো লাগবে এবং এটা শুনতে পারবেন অনেকটা। মনিটারি না বলে বলেন মনিটরি, মনিটরি, মনিটরি। ক্লিয়ার? যেটা বলেছি লাস্টের টরি বা টারি যেটাই দেখেন না কেন, প্রোনাউন্সিয়েশনের সুবিধাটা একটা ফিক্সড রাখেন, এন্ডিং প্রোনাউন্সিয়েশনটা সেটা হচ্ছে ট্রি। সেটা কি? ট্রি। ক্লিয়ার? আচ্ছা, ওকে, লাস্ট ওয়ান। আচ্ছা, সো দেখেন আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে শিয়ালকে চেঞ্জ করেন, শিয়ালকে চেঞ্জ করে শল বানান। তাহলে এখন আমাকেই বলেন শিয়ানকে, শিয়ান, এই শিয়ানকে চেঞ্জ করে কি বানানো যায়? শন। শিয়ালকে যদি বানাই শল, শিয়ানকে বানাবো শন। তাহলে শন বানালে আপনার এখানে কাজ শেষ। তাহলে কোনো শিয়ান বলবো না, আমরা বলবো শন। তাহলে দেখেন পলিটিশিয়ান এটাকে আমরা কি বলতে পারি? পলিটিশিয়ান, পলিটিশন, জেসিকে বলতে পারছি পলিটিশিয়ান। টেকনিশিয়ানকে কি বলা যায়? টেকনিশিয়ান, টেকনিশিয়ান। ম্যাথমেটিশিয়ান কি বলতে পারি? ম্যাথমেটিশিয়ান। ফিজিশিয়ানকে ফিজিশিয়ান, ম্যাজিশিয়ানকে ম্যাজিশিয়ান, ফিজিশিয়ান, ম্যাজিশিয়ান। তারপর পেডিট্রিশিয়ানকে বলতে পারি পেডিট্রিশিয়ান, পেডিয়াট্রিশিয়ান, পেডিয়াট্রিশিয়ান। সো এইভাবে কিন্তু আপনি এই জিনিসগুলোকে বলতে পারেন। সো আমরা মূলত আপনাকে শিখিয়েছি প্রথমত যে যখন আপনি ওয়ার্ডের শেষে এ ওয়াই পাবেন সেটাকে এই উচ্চারণ করবেন, এটা ফার্স্টে শিখেছি। তারপরে আমি বলছিলাম যখন অ্যারি পাবেন সেটাকে অ্যারি বলবেন, এ আর ওয়াই পেলে সেটাকে অ্যারি বলবেন। 2 নম্বরে এটা শিখেছি। 3 নম্বরে আমি শিয়ালকে শল বলেছি। 4 নম্বরে আমি যখন টারি বা টরি পাবো সেটাকে ট্রি বলা শিখেছি। 5 নম্বরে আমি শিয়ান যখন পেয়েছি তখন শন বলেছি, কিছুটা শিয়ালের মতো। শিয়াল আর শিয়ান এই দুইটাকে শন বা শল বলতে হবে, এইটুকুই। আর টারি বা টরি থাকলে ট্রি বলতে হবে। সো এই যে কনসেপ্ট 5টা বললাম, শিয়াল শল হবে, শিয়ান শন হবে। 3 নম্বরে বললাম এ ওয়াই থাকলে এই হবে। 4-এ বললাম আরি, এ আর ওয়াই থাকলে সেটাকে অ্যারি বলবেন। আর 5 নম্বরে বললাম যে টারি বা টরি থাকলে ট্রি বলবেন। এই 5টা কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এই 5টা জিনিস কি সবাই পারবো? যে এই 5টা যখন আমি দেখব, এই 5টা জিনিস যখন আমার মাথায় চলে আসবে বা শো করবে, আমি প্রোনাউন্সিয়েশনটা এরকম রাখার চেষ্টা করব। হ্যাঁ, আমি জানি এটা সাথে সাথে হওয়া টাফ। একটু পরেই যখন আপনি এই বিষয়গুলো দেখবেন, পড়তে যাবেন, একই প্রোনাউন্সিয়েশনই ইউজ করতে পারেন বাই এনি চান্স। বাট নলেজে রাখেন, প্র্যাকটিস করতে করতে এগুলোকে হিস্ট্রি, তারপর হচ্ছে মিস্ট্রি, এই টাইপের করে প্রোনাউন্স করতে পারবেন। ওকে, আচ্ছা। সো এই গেল আমার পার্ট। এবার আমি আপনাদেরকে 2 মিনিটের বিরতি দিব। 2 মিনিটের বিরতিতে আপনি যে যেই জিনিসগুলো পড়েছেন সেই সেই জিনিসগুলো নিয়ে আপনি একটু রিভাইজ করতে পারেন, খাতায় যেটা নোট করেছেন সেটা রিভাইজ করতে পারেন। বিকজ 2 মিনিট পরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট এবং সাউন্ডের দিকে আবার চলে যাব। কোন সাউন্ড? গত ক্লাসে ভাওয়েল সাউন্ড করেছেন, এই ক্লাসে কনসোনেন্ট সাউন্ড। সো কনসোনেন্ট সাউন্ড কিভাবে উচ্চারণ করতে হয়, কোনটার উচ্চারণ স্থল কি, সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট যেটা ইংরেজির কনসোনেন্ট সাউন্ড, সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। সেটার জন্য আমি 2 মিনিট আপনাকে রিভাইজ করার জন্য দিচ্ছি প্রিভিয়াস ক্লাসগুলো, যাতে করে কোনো ধরনের মাথার মধ্যে প্রেশার না পড়ে। সো ডু ইট। 2 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে।
ওকে, সো আশা করছি আমরা আহ, একটু রিভাইজ করে নিয়েছি যে কি কি পড়েছি। সো এটা একটু ধারণাটা আপনার ক্লিয়ার হয়ে যেতে পারে এবং ক্লিয়ার হওয়ার কথা। খুবই ইজি কনসেপ্ট এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ইজি কনসেপ্টগুলো দিয়ে আমি স্টার্ট করেছি আজকে। এবার আহ, যেইটা আপনাকে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড ইংরেজিতে যেইভাবে দেওয়া হয়েছে এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে যেভাবে কাজে লাগে সেটার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার এই মাউথ মাসলসটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। এবং আমি আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করার জন্য দিয়েছি এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা গত সেশনের শেষের দিকে কিন্তু আমি বলে দিয়েছি। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা দিন সকালবেলা সেটা প্র্যাকটিস করতে হবে, বিকজ ইউ নিড টু চেঞ্জ ইউর ভয়েস ওয়েন ইউ আর স্পিকিং ইন ইংলিশ। ট্রাস্ট মি, বাংলাতে কথা বলার সময় আপনার ভয়েস একরকম থাকবে, ইংরেজিতে কথা বলার সময় ভয়েসটা ভিন্ন রকম হবে। শুনতে একটু অড লাগছে, বাট এটা সত্যি। মনে করেন আমি বাংলায় আমার মতো করে কথা বলছি, বাট যখনই আমি এটাকে ইংরেজিতে শিফট করতে যাব আমার ভয়েসটা ভারী হয়ে যাবে, বিকজ আই উইল টক লাইক দিস। এবং দিস ইজ নেসেসারি এবং এইটাই প্রয়োজন। আপনি বাংলায় কথা বলবেন একটা ভয়েসে, ইংরেজিতে কথা বলবেন আরেকটা ভয়েসে। কেন? কারণ ইংরেজিটা ওই ভয়েসে ভালো শোনাবে। এবং এই ভয়েস প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, যেটাকে আমরা বলতেছি ডিপ ভয়েস। এবং যার যত বেশি ডিপ ভয়েস, ট্রাস্ট মি, তার তত সুন্দর শোনায় এই ইংরেজিটা। জিনিসটাকে বোঝাতে পারছি? সো প্লিজ চেষ্টা করবেন এই ভয়েসটাকে নিয়ে কাজ করার জন্য। আর আপনাদের যে পোস্টটা দিয়েছি সেখানে প্রত্যেক দিন আপনি ডেট লিখবেন আর আপনার নাম লিখবেন। 25 তারিখ প্র্যাকটিস করবেন, 26 তারিখ, মানে প্রত্যেক দিন যে প্র্যাকটিস করতেছেন সেটা করে করে ওখানে নাম লিখবেন। কমেন্টে না, প্রথম কমেন্টে তো আপনার পোস্ট চলে আসছে যে আপনার নাম এটা, ওইটার রিপ্লাই, মানে আপনার কমেন্টের রিপ্লাই গিয়ে আপনি আবার দ্বিতীয় দিনের প্র্যাকটিসের ডেটটা লিখবেন। আপনার ওই কমেন্টের রিপ্লাই থেকে 3 নাম্বার, তার মানে আপনারটা আলাদা একটা ফাইল হিসেবে থাকবে, যে আমি আপনার এখানে ক্লিক করলে বুঝতে পারবো যে আপনি কতদিন ধরে প্র্যাকটিস করতেছেন। ঠিক আছে, এটা আমি ট্র্যাক করব, কারণ আলটিমেটলি এখানে আমি খুঁজতেছি যে কারা প্রোনাউন্সিয়েশনটাকে সিরিয়াসলি নিচ্ছে এবং আমার টপ পারফর্মার খুঁজতে ইজি হবে। এবং আমি বলেছিলাম যে টপ 10, মানে যারা খুব ডেডিকেশন দিয়ে শেষ করতে পারবে 10 জন, এই 10 জনকে মূলত আমি পুরস্কৃত করব। এবং এই 10 জন কিভাবে বাছাই করবে সেখানে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আছে। আপনি পেজে কতটুকু অ্যাক্টিভ, মানে রেগুলার পেজের সাথে কানেক্টেড আছেন কিনা, আপনি রেগুলার অ্যানাউন্সমেন্ট চেক করছেন কিনা, পেজে আপনাকে পেজ থেকেই টপ ফ্যান হিসেবে রিকমেন্ড করবে, যে পেজ বলে দিবে যে আপনি টপ ফ্যান ছিলেন, টপ ফ্যানের লিস্টে এই ফেসবুক আইডিটা ছিল। তো এইভাবে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করবে আপনি ঠিকমতো কমেন্ট শেয়ার এগুলো করছেন কিনা, রেগুলার অ্যাক্টিভ কিনা। হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করে, আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপে যদি মেসেজটা দেখেন রিয়েক্ট করতে হবে, সো আপনি মেসেজ দেখে রিয়েক্ট করেছেন কিনা, আপনার নামগুলো বারবার ভাসছে কিনা। সো অনেক কিছু আছে এটার মধ্যে। সো চলুন শুরু করে দিই। কনসোনেন্ট সাউন্ড। সো কনসোনেন্ট সাউন্ড ইংরেজিতে কয়টা? 24টা। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? ভাওয়েল সাউন্ড 20টা। তার মানে 20টার পর আর 24টাই বাকি আছে। তার মানে এখন যে সাউন্ডগুলো আমরা শিখবো সেগুলো যদি আমরা শিখে ফেলতে পারি টেকনিক্যালি, আমরা ইংরেজির 44 সাউন্ডসটাকে কমপ্লিট করে ফেলবো। এবং আলটিমেটলি 44 সাউন্ডস আপনাকে শেষ করতেই হবে যদি আপনি ইংরেজি প্রনাউন্সিয়েশনটাকে ভালো মতো ধরতে চান। যদি না পারেন তাহলে এটা আপনার জন্য শেষ। আপনার জন্য ইংরেজির ক্ষেত্রে সঠিক প্রনাউন্সিয়েশনটা আর কখনোই পাবেন না, বিকজ বাংলা থেকে সম্ভব না। এটা গত সেশনে পেয়েছেন। সো এই 44টা সাউন্ড এখন আমরা কমপ্লিট করার চেষ্টা করব। সো লেটস ডু ইট। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনারা জুমে আছেন, যদি আমার স্ক্রিনে কোনো লেখা আপনি ছোট দেখেন বা ছোট, আচ্ছা এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? স্পষ্ট দেখা যাচ্ছে? কনফার্ম করে দিন একটু কষ্ট করে। ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু ছিল, আমি আবার একটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমরা এখন 44টা সাউন্ড শিখবো এবং 44টা সাউন্ড যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কখনো ইংরেজিতে ভালো প্রোনাউন্স করতে পারবেন না, প্রোনাউন্সিয়েশনের দিক থেকে উইকনেসটা থেকে যাবে। সো দেখুন, আমরা আমাদের আজকে প্রথম যে সাউন্ডটাকে চুজ করবো সেটা হচ্ছে স্ল্যাশের মধ্যে পি এর মতো যে সিম্বলটা। খেয়াল করে দেখেন, স্ল্যাশের মধ্যে পি এর মতো একটা সিম্বল আছে। সো এই পি এর মতো সিম্বলটাকে নিয়ে মূলত আমরা প্রথমত আলোচনা করব। মনে রাখবেন, এখন আমরা কোনো লেটারকে দেখতেছি না, আমরা এখন যেটা শিখতেছি সেটা সাউন্ড শিখতেছি। তো সাউন্ডকে শুধুমাত্র সাউন্ড দিয়েই ব্যাখ্যা করা যায়, মানে আমি একটা সাউন্ড উচ্চারণ করবো, একটা সাউন্ড শুনবেন আমার মুখ থেকে, মুখ থেকে একটা সাউন্ড বেরোবে, ওইটাই এখন স্ল্যাশের ভেতরে আছে। এটাকে আমি আর বলবো না যে কি ফি, পি বলার কোনো স্কোপই নাই।
বিকজ পিটা হচ্ছে একটা লেটার, আমি যে নাম দিয়েছি এটাকে পি, এটা একটা লেটারের নাম। বাট সাউন্ডের তো কোনো নাম নাই, এটা একটা সাউন্ড। একটা গাড়ির হর্ন বাজাচ্ছে, হর্নের তো কোনো স্পেলিং হতে পারে না, পারে? হর্নের তো কোনো লেটার হতে পারে না, হতে পারে না। সো এটা একটা সাউন্ড হয়, মুখ থেকে একটা সাউন্ড বের হবে। সো এরকম এটার জন্য যে সাউন্ডটা ক্রিয়েট হয়, এটার জন্য একটা সাউন্ড বের হবে। এরকম মোট 24টা সাউন্ড আমাকে মুখ দিয়ে বের করা শিখতে হবে। যদি মুখ থেকে আমি 24টা সাউন্ড বের করা শিখতে পারি বিভিন্ন জায়গা থেকে ক্রিয়েট করে, তাহলে আমার 24টা কনসোনেন্ট সাউন্ড ইজিলি কমপ্লিট হয়ে যাবে। যার কনসোনেন্ট সাউন্ড অনেক ভালো কমপ্লিট হয়, তার আর কোনো সমস্যা থাকে না নেটিভ স্পিকারদের কথা বুঝতে। সো দেখুন, স্ল্যাশের মধ্যে পি এর মতো একটা সিম্বল আছে। স্ল্যাশের মধ্যে পি এর মতো যে সিম্বলটা আছে, এই সিম্বলটা যে সাউন্ডটা ক্রিয়েট করে সেটা হচ্ছে ফা, ফা, ফা। এইবার আমার কথা হচ্ছে এই ফা সাউন্ডটা ক্রিয়েট করবো কিভাবে, এই জায়গাটায় আমার প্রতি একটু ফোকাস করেন। যখন আপনি এই ফা সাউন্ডটা ক্রিয়েট করার চেষ্টা করছেন, যখন আপনি ফা সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করছেন, আপনার দুই ঠোঁট ভাঁজ করার চেষ্টা করবেন। আমাকে দেখুন এবং সেটা অনুযায়ী আপনি একটু আমাকে একটু অনুসরণ করুন। আমি কি বললাম? যখন আপনি এই ফা সাউন্ডটা উচ্চারণ করার চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন একটা ভাঁজ ঠোঁটের মধ্যে নিয়ে আসার জন্য, জাস্ট লাইক দ্যাট। ভাঁজটা নিয়ে আসার পর ভেতর থেকে পি উচ্চারণ করবেন কথা। কিন্তু এখন দেখেন, এখানে আমি আপনাকে দুটো জিনিস বলি। যখন কনসোনেন্ট সাউন্ড আপনি শিখতেছেন, বেসিক গুলো বলতেছি, প্লিজ মাথাটাকে একদম রিফ্রেশ রাখেন। 2টা মিনিট বিরতি দিছে এই কারণে। কনসোনেন্ট সাউন্ড খুবই টাফ, খুবই। ভাওয়েল সাউন্ড তো উ এইসব করে খুব সহজে পার পেয়ে গেছেন। কনসোনেন্ট সাউন্ডে কিন্তু মাসেলস গুলো কাজে আসে। এখন কিন্তু এটা খুবই টাফ, যদি আপনি না মনে রাখেন পুরোপুরি শেষ। দেখেন, বললাম যে ভাঁজ করবেন। কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে 2টা ম্যাটার করে। এক, বাতাসটা বের হচ্ছে কিনা উচ্চারণ করার সময়, 1 নাম্বার ক্রাইটেরিয়া। কথা বলার সময় বাতাস বের হচ্ছে কিনা, 2 নাম্বার ক্রাইটেরিয়া। গলাটা কাঁপতেছে কিনা। So, গলায় হাত দিয়ে, মনে আছে একটা সাউন্ড করতে বলছিলাম, এরকম করে একটা সাউন্ড ক্রিয়েট করতে, বিকজ ওইটার জন্য এটা লাগবে। গলায় কাঁপুনি আসতেছে কিনা, উচ্চারণ করার সময় বাতাস বেরোচ্ছে কিনা, এই 2টা জিনিস খুবই খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হয়। আচ্ছা, আমি আবারও বলতেছি যে এই অ্যানোটেশন গুলো না করতে, রাফসান 7 থেকে আইডিটা কিন্তু আমি রিমুভ করে দিব। তো এই জিনিসগুলো আমি বারবার বলছি যে অ্যানোটেশন যেন না আসে এখানে। ঠিক আছে, ওকে। সো যেটা বললাম, যে আপনার এই যে আপনি সাউন্ডটা করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে 2টা জিনিস মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে বললাম? সেটা হচ্ছে এই বাতাস বেরোচ্ছে কিনা, আরেকটা হচ্ছে আপনার গলাটা কাঁপতেছে কিনা। এখন আমার আপনাকে বলার বিষয়টা হচ্ছে, কিছু লেটারে বা কিছু সাউন্ডে গলা কাঁপবে, কিছু সাউন্ডে বাতাস বের হবে। তো আমি যখন বলবো যে এই সাউন্ডটা করার সময় বাতাস বের হবে, তখন ফোকাস রাখবেন মুখের মধ্যে। আহ ধরুন, মনে করেন আমার কাছে এই একটা পেজ আছে। তো যদি আপনি একটা পেজ, খাতার পেজ ছিঁড়ে নিতে পারেন তাহলে বেটার হয়। এটা এভাবে মুখের সামনে ধরবেন, একদম লাস্ট কোণাটা। দেখবেন আপনি বাতাস বের করতে একটু নড়ছে, যতটা পাতলা হবে তত বেটার। হা, 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 এটা নড়তেছে। তো যখন আমি বলবো বাতাস বের হবে, তখন এই ধরনের পাতলা কিছু কাগজ দিয়ে একটু মুখের সামনে ধরবেন। হা, মানে নোট বাতাসটা বেরোচ্ছে কিনা, কারণ বাতাস বের হওয়ার যে সাউন্ড গুলো আছে, সেগুলোতে বাতাস মাস্ট বের করতে হবে। যার যত বেশি বাতাস বের হবে, তার তত ভালো সাউন্ড ক্রিয়েট হবে। যার যত গলা কাঁপবে, তার তত ভালো সাউন্ড ক্রিয়েট হবে। ঠিক আছে? তাহলে এখন আমি যে সাউন্ডটার কথা বলতেছি, মানে স্ল্যাশের ভেতরে পি এর মতো, স্ল্যাশের ভেতরে যে পি এর মতো সিম্বল, এই পি এর মতো সিম্বলটার জন্য বাতাস লাগবে। যেহেতু বাতাস লাগবে, দুটো কাজ করতে পারেন। একটা পেজ সামনে নিতে পারেন, যারা যারা ভিডিও ক্যামেরা আছেন আমার সাথে সাথে করতে পারবেন। আর যারা ভিডিও ক্যামেরা নাই, বিশ্বাস করেন আমি আপনাকে দেখতেও পারতেছি না, আপনার জন্য এটা ইফেক্টিভ হবেও না। সো চেষ্টা করুন ভিডিও ক্যামেরা থাকার জন্য প্রোনাউন্সিয়েশনে। সো এই যে মুখের সামনে এখন আপনাকে জাস্ট এই পেজটা ধরতে হবে, বা আপনি আপনার হাতও ধরতে পারেন, কারণ আপনার হাতে বাতাস লাগতেছে কিনা এটা আপনি টের পাবেন। বাতাসটা চেক করার জন্য হাতটা মুখের সামনে দিতে পারেন। এখন কথা হচ্ছে, গলা কাঁপবে না, এই সাউন্ডে গলা কাঁপাতে পারবেন না, এই সাউন্ডটাতে আপনার শুধুমাত্র বাতাস বেরোবে। ঠিক আছে, এটা নোট করে নিতে হয়। সো বাতাস বের করতে হবে। তার মানে এখন আমি যে সাউন্ডটা ক্রিয়েট করবো সেটার জন্য বাতাস লাগবে। প্রথমে কি বলছিলাম? ঠোঁট ভাঁজ করতে হবে। নাম্বার 1, ঠোঁট ভাঁজ। নাম্বার 2তে যে খেয়াল রাখবেন এই সাউন্ডটা করার সময়, সেটা হচ্ছে, মনে করেন যে পি ভুলবশত আপনার রুমে ঢুকে পড়ছে আপনার পারমিশন না নিয়ে, এবার পি কে ধাক্কা মেরে লাথি মেরে আপনি বের করবেন।
মানে কি, ভুলবশত ঢুকছে, কোনো সম্মানের সাথে পিটাকে মুখ থেকে বের করবেন না, বরং এই পিটাকে বের করবেন একদম ধাক্কা দিয়ে, মানে ঘাড় ধাক্কা দিয়ে যেভাবে বের করে সেভাবে মনে করবেন যে এমন একটা লাথি দিছে, পি আপনার মুখ থেকে গিয়ে ছিটকে যাচ্ছে, মানে একটা ভেতরে একটা এক্সপ্লোশন ঘটছে, একটা ব্লাস্ট ঘটছে। সো এই ব্লাস্টটাকে আপনার ফিল করাতে হবে যে একটা ধাক্কা দিছেন, ফাক, একটা ধাক্কা দিছেন, ধাক্কাটা গিয়ে সামনে গিয়ে পড়তেছে, মানে যে বাতাসটা বের হবে সেটা ধাক্কা দিয়ে। বুঝতে পারছি? তাহলে তিনটা বিষয় মাথায় রাখবেন। নাম্বার ওয়ান, ঠোঁটটাকে ভাঁজ করবেন, মনে করেন ঠোঁট ভেতরে গেছে, এই ঠোঁট দুইটা ভেতরে গেছে পিটাকে টাইনে আইনে একদম ধাক্কা দেওয়ার জন্য। এরপরে দুই নাম্বার হচ্ছে ধাক্কা দিয়ে পি উচ্চারণ করবেন বাতাস সহ, যার বাতাস বেশি তার পি সাউন্ড বেশি। ফা, ফা, ফা। এইবার এই জায়গায় কারা ভুল করে দেখেন, এই কথাগুলো মনে রাখবেন, ভুল যখন বলবো তখন একটু নড়ে চড়ে বসবেন, বিকজ আপনি এটাই করবেন। ভুল করে কি, ফা বলে। আর আপনি একটা কথা বলেন তো, এই যে আপনি ফা শব্দটা বললেন, হ্যাঁ ফা, ঠোঁট ভেতরে গেছে, ফা, ফা বললে বাতাস বেরোচ্ছে, ফা। কিন্তু আমাকে একটু বলেন তো, এই ফা শব্দটার মধ্যে আপনি কি কোনো ধাক্কা পান? আপনার কি মনে হয়? আমরা যে ফা বলি, এই ফা শব্দটা কি কোনো ধাক্কা ফিল হচ্ছে? ফা, না, ফা, এইটার মধ্যে কিন্তু একটা ধাক্কা পাচ্ছেন। তার মানে ওই যে বলি না পটাকে ফয়ের মতো উচ্চারণ করো, এই যে একটা ধারণা ঢুকে গেছে বাংলাদেশিদের মাথায়, পটাকে ফয়ের মতো উচ্চারণ করতে হবে না, ফ বলতে পারবো। কেউ যদি আমাকে বলে একটা কলম দেওয়ার কথা, আমি যদি কারো কাছে কলম চাই, তার কাছে আমি বলছি গিভ মি দ্যাট ফ্যান, আর ফ্যান বলতে সেটা তো উপরে ফ্যানও হইতে পারে, যেটা সিলিং ফ্যান। কিন্তু কথাটা হচ্ছে ওই পেন আর ফ্যান দুইটা তো এক না। এখন আপনি পটাকে ফ মানে ফ্যান বলতেছেন, সেটা তো অকওয়ার্ড লাগবেই। এটাকে বলতে ফেন, ফেন, মানে পয় বলতেছে, আমি প সাউন্ডটাই ক্রিয়েট করতেছি, বাট বাতাসের সাথে, সেখানে কোনো ফয়ের স্কোপ নাই। ফ সেটা আলাদা ব্যাপার, বাংলার সাথে ম্যাচ করা যাবে না। সো পটাকে ফয়ের মতো বলতে হচ্ছে, কারণ হচ্ছে বাতাসটা আসতেছে ফা, ফা, কিছুটা ফয়ের মতো লাগে, বাট দিস ইজ নট ফ যেটাকে আমরা মনে করছি। সো কি বললাম, তিনটা বিষয়, ঠোঁটটা ভেতরের দিকে বাঁকা করব, তারপর ফ, পয় উচ্চারণ করবো, ফ উচ্চারণ করার চেষ্টা করবো না, পয় উচ্চারণ করবো, বাট উইথ এয়ার, বাতাসের সাথে। ফ, ফ, ফ। যদি ফ এটা বলার সময় বাতাসে নড়ে পেজটা, আপনার কাজ কমপ্লিট। যার যত নড়বে তার তত পারফেক্ট। মনে করেন আমি ফ সাউন্ডটা করবো, ফ, 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 নড়তেছে, তো কমপ্লিট, আমার এই সাউন্ডটা নিয়ে আর চিন্তা করতে হবে না, আমি নিজে আইডেন্টিফাই করে ফেললাম এই সাউন্ডটা কমপ্লিট। এইবার যখন একটা সাউন্ড আপনার ক্লিয়ার হয়ে যাবে বা কমপ্লিট করে ফেলবেন, তখন এই সাউন্ডটাকে দিয়ে এখন ওই ওয়ার্ডগুলো বলার চেষ্টা করবেন যে ওয়ার্ডগুলো ওই সাউন্ডটা ক্রিয়েট করে। সো ওই ওয়ার্ডগুলো কিভাবে প্র্যাকটিস করবো, এটা আমার সাথে সাথে এখন শিখেন, সেটা আপনি বাসায় বসে এটা প্র্যাকটিস করতে হবে। সো দেখেন কিভাবে প্র্যাকটিস করতেছি। ফা, 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 প্রথমে সাউন্ডটাকে একটু এক্সারসাইজ করে নিলাম, ফা, ফা, ফা। তারপরে এটাকে আমি শব্দের মধ্যে প্র্যাকটিস করবো, কিভাবে দেখেন। ফা, 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 ফেন, ফা, ফা, ফুট, ফা, ফা, ফট, ফা, ফা, পেন, ফা, ফা, ফুট, ফা, ফা, ফট। প্রত্যেকটা সময় কিন্তু ফা ফা বলে আমি আমার মাউথ মাসলসটাকে এক্সারসাইজ করিয়ে নিচ্ছি, যে সে বোঝাতে পারছি। এবং এইটা যদি কেউ 2 দিন করে, প্রত্যেকটা সাউন্ড যে এইভাবে যদি কেউ 2টা দিন করে, 2টা দিনে তার কনসোনেন্ট সাউন্ডটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবে, যদি সে ডেডিকেটেড থাকে, এবং তার 2 দিনের মধ্যে ইংরেজির প্রনাউন্সিয়েশনে চেঞ্জ আসা শুরু হবে। সো ফা ফা পেন, ফা ফা ফুট, ফা ফা ফট। এখন আপনি যদি শুরুতেই গোলমাল লাগিয়ে দেন, গোলমালটা কি, আমি আমার আপনার 2টা রুলসই শুনছি, কোন 2টা রুলস? হ্যাঁ, পিটাকে বাতাসের সাথে বলতে হবে, হ্যাঁ, তারপরে ঠোঁটটাকে ভেতরে নিতে হবে, কিন্তু আপনি ভুলে গেছেন আমি বলছি ধাক্কা দিতে হবে ভেতর থেকে। আপনি ওইটা ভুলে গিয়ে ওইটাকে ফয়ের মতোই বলেন, যে ফা 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 ফা, ফা ফা ফেন, ফা ফা ফুট, ফা ফা ফট। এইভাবে প্র্যাকটিস করলেন লাভ নাই, বিকজ আমি আপনাকে 3টা রুলসই বলে দিচ্ছি, তিনটাই লাগবে। ফা ফা ধাক্কা লাগবে, পয় উচ্চারণ করবেন, ফা ফা ফেন, ফা ফা ফুট, ফা ফা ফট। এটা একটা ফট, নট ফট, পটো না, ফটো না, এটা ফট, ফ, ধাক্কা আসবে। ওকে, এটা শিখে ফেললে পরেরটাও শেষ। পরেরটা কি, বি দিয়ে যেটা সিম্বল আছে, যেটা বি, ছোট হাতের বি যেটা দেখা যাচ্ছে, এইটার ক্ষেত্রে একই, বা, বা, বা। এটার ক্ষেত্রে আর বাতাস লাগবে না, শুধু বাতাসটাকে স্কিপ করে নর্মালি ব বলেন, ভেতরের দিকে ঠোঁটটা নিয়ে যান, বা, বা, বা। সো বা বা বাট, বা বা বক্স, বা বা বিগ। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আপনার নর্মাল যে বাংলায় ব আছে, নর্মাল বটাই বলতে পারেন। সো বাংলার ব, ইংরেজি এই বি একই। সো এটার জন্য সাউন্ডটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ব, ব। এবার আমি আবারও বলতেছি, একটু আগে যে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে, এটা সাউন্ডটাই হচ্ছে ফা, ফা সাউন্ড, সাউন্ডটার নামই ফা। এটা কিন্তু পি না, যে এভাবে বলতে পারবেন না যে ফি ফি ফি, ফি বলতে পারবেন না, দিস ইজ নট লেটার, এটা একটা সাউন্ড। সাউন্ডটা কি, ফা।
পরের সাউন্ডটা কি ব, তাহলে একটা ফা একটা কি বা, তাহলে ফা বা, ফা বা। বুঝতে পারছি? ফা বা। ওকে, আচ্ছা, এবার প্র্যাকটিস করবো কিভাবে? বা বা বট, বা বা বক্স, বা বা বিগ। ক্লিয়ার? ওকে, এবার পরবর্তী সাউন্ডটাই দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই জিনিসগুলো যে মিস করবে তার আর সাউন্ড ঠিক হবে না। ওকে, সো দেখেন এইবার ছোট হাতের টি, টি কে ভুলে যেতে হবে। এখন ছোট হাতের টি এর মতো দেখতে যে সাউন্ডটা, এই সাউন্ডটাকে ক্রিয়েট করা শিখতে হবে। অনেকে বলে টটাকে ঠয়ের মতো বলো, ওই যে পটাকে ফয়ের মতো বলতে গিয়ে যেমন ফ্যান বলে, টটাকে ঠয়ের মতো গিয়ে বলতে বলে ট্যাবল, ট্যাবল, ট্যাবল। ওই ট্যাবল বলার জায়গা থেকে বের হয়ে আসতে হবে। টটাকে মানে টি যে সাউন্ডটা ক্রিয়েট করতেছে, এই টি নামক সাউন্ডটাকে বলার প্র্যাকটিস করার জন্য আপনার দাঁতের তালু এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে, এবং সেগুলি আমি আপনাকে বলছিলাম। এবার আসেন কি করতে হবে। প্রথমত জানতে হবে এটা কি বাতাস বের করে বলে নাকি ভাইব্রেশন, মানে গলার কাজ। মূলত এই যে সাউন্ডটা, টি নামক যে সিম্বল বা ছোট হাতে টি এর মতো যে সিম্বলটা, এইটার জন্য আপনার লাগবে বাতাস। তার বাতাস লাগলে কি করতে হবে বলছিলাম, যদি আপনার বাতাস প্রয়োজন হয় আপনার একটা পেজ লাগবে, যে আমাকে এখন এই সাউন্ডটা পারফেক্ট করতে গেলে বাতাস বেরোচ্ছে কিনা এটা কনফার্ম করতে হবে। যদি এই বাতাসটাকে ভালো মতো বের করতে পারি তাহলে এটার জন্য আমার সাউন্ডটা পারফেক্ট হবে। আলটিমেটলি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ফা ফা বলার সময় একটা ধাক্কা দিছি না, সেম ভাবে এই উচ্চারণটা করার সময় আপনাকে একটা ধাক্কা দিতে হবে। তো যদি আপনি ধাক্কা দিতে না পারেন তাহলে কিন্তু সাউন্ড ক্রিয়েট হবে না, ভালো সাউন্ড আপনি ক্রিয়েট করতে পারবেন না। বুঝতে পারছি? তো চলুন, এই ট নামক জিনিসটাকে বাতাস সহ বলবেন এবং ধাক্কা দিবেন। আবারও বলতেছি, বাতাস সহ বলবেন, ধাক্কা দিবেন। এবং ট বলার সময় এই যে জিহবা, আমার জিহবা যেটা দেখতেছেন, এইটাকে উপরের নিচে যে দাঁত আছে, দাঁতে যে নিচের অংশ আছে, নিচের অংশে যেখান থেকে আপনার মাড়িটা শুরু হয়েছে, আমি আবারও বলতেছি, দাঁতের নিচের অংশে যে জায়গায় আপনি একটা মাড়ি পাবেন, নিচের অংশে সেই জায়গাটা জিহ্বাটা লাগিয়ে রাখবেন। খুব অনেক কিছু মাথায় রাখতে হবে। আবারও বলতেছি, এই উচ্চারণটা করার সময় জিহ্বাটা দাঁতের নিচ, উপরের দাঁতের নিচের অংশটা, উপরের দাঁতের নিচের অংশ, উপরের দাঁতের নিচের অংশে জাস্ট লাগিয়ে রাখবেন। এরপরে জাস্ট উচ্চারণ করবেন ধাক্কা দিয়ে, টি উচ্চারণ করেন মানে ঠা, এটা উচ্চারণ করেন কিন্তু ধাক্কা দিয়ে আর বাতাস সহ। জাস্ট জিহ্বার পজিশনটা কোথায় রাখতে হবে? উপরের দাঁতের নিচের অংশে। ওকে, ঠা, সাউন্ডটা হবে ঠা, ছা। আমি একবারও বলি না যে ঠা, ঠা না, ছা। আর টি, এই টয় উচ্চারণ করতে যাচ্ছি, টাই উচ্চারণ করতে, এই টাটাকে আমি বাতাস সহ বলতে যাচ্ছি জিহ্বাটাকে উপরের দাঁতের নিচের অংশে রেখে। ছা, ছা, ছা। তো ছাটা বলে দেখেন বাতাস বেরোচ্ছে কিনা। ছা, 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 বেরোচ্ছে। সো আমার পারফেক্ট প্রনাউন্সিয়েশন পেয়ে গেছে। জিনিসটাকে ক্যাচ করতে পারতেছি সবাই? সবাই কি বুঝতে পারতেছি? সো এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখলেই ইজিলি সেই জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এইটা মূলত ঠা সাউন্ড, এবং এই দুই একটা সাউন্ড যেগুলো হচ্ছে কনফিউজিং মনে হয় অনেকের কাছে, টটাকে ঠ বলবো না কি বলবো, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এবং এইটা 7 দিন লাগবে, এগুলো আপনি একদিনে পারবেন না। 7 দিন দিলাম আপনাকে টাইম লাইন, এই 7 দিনের মধ্যে আপনার এটা হয়ে যাবে যদি রেগুলার প্র্যাকটিস করতে পারেন সকালবেলা। ঠিক আছে? কিন্তু একবার কল্পনা করে দেখেন, কেউ একজন বলতেছে গিভ মি দ্যাট ট্যাবল, কেউ একজন বলতেছে হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও, আর কেউ বলতেছে হোয়াটস দ্য টাইম রাইট নাও, সিট অন দ্য টেবল। তফাৎ তো থাকবে। এত সহজে যদি অ্যাচিভ করতে পারেন তাহলে তো হবে না। কিন্তু আপনি যে জানতে পারতেছেন যে টি এর আসল প্রোনাউন্সিয়েশন এটা, সেটাই বা কয়জন জানতে পারতেছে? সো আপনি তো একটা স্টেপ এগিয়ে গেলেন, এবং এটা জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। সো আপনার তো এত তাড়াহুড়ো নেই। একটা পারফেক্ট প্রোনাউন্সিয়েশন প্যাকেজ যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন এই কয়েকটা দিনের মধ্যে, তাহলে তো আপনার জন্য ইজি। একটু কষ্ট করতে হবে, বাট আপনি লাকি যে আপনি এইভাবে শিখতে পারতেছেন। এক একটা সাউন্ড ধরে ধরে আমি মাসলস গুলো দেখাচ্ছি। সো প্লিজ এইটাকে মিস করবেন না। ঠিক আছে? সো যেটা বললাম যে এইটা মূলত টি সাউন্ড, এটা যদি আপনি ফা সাউন্ডের রুলসটা শুনেন, এই ফা সাউন্ডের রুলসটাই হচ্ছে ঠা সাউন্ডের রুলস। ফা এর ক্ষেত্রে বাতাস বের হয়েছে, ঠা এটার ক্ষেত্রে বাতাস বের হয়েছে। ফা এর ক্ষেত্রে আমি পই বলতে গেছি, ঠা এর ক্ষেত্রে টই বলতে যাব বাট বাতাস সহ। কিন্তু যেটা মাথায় রাখতে হবে, ছা সাউন্ড করার সময় জিহ্বাটা উপরের দাঁতের নিচের অংশে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো উপরের দাঁতের নিচের অংশে আমি আমার জিহ্বাটাকে রাখবো। সো এটা হচ্ছে আমার ঠা সাউন্ড। ওকে, এর পরবর্তী অংশটাতে যাই, সেটা হচ্ছে এই যে
এবার আসেন, এইটা তার ভালো হবে যার ডিপ ভয়েস আছে, এবং মানেন আর না মানেন আলটিমেটলি আপনাকে বুঝতে হবে সে ছেলেদের ক্ষেত্রে এটা একটু ভালো হয়, ক্রিয়েট হয় ভালোভাবে, এই সাউন্ডটা চলে আসে ছেলেদের। ছেলেদের কেন বলতেছে, বিকজ তাদের ভোকাল কর্ডে এমন একটা ইয়া থাকে যে ভারী সাউন্ডটা তারা অনেক ভালো ক্রিয়েট করতে পারে। এবং সেই ক্ষেত্রে এই ডি এর জন্য যে ডি, ছোট হাতে ডি যেটা দেখতে পারতেছেন, এই ডি এর জন্য যে সাউন্ডটা ক্রিয়েট হয় সেটা ছেলেরা ভালো করতে পারে, মেয়েরাও পারে, বাট তাদের একটু প্র্যাকটিসটা বেশি লাগে ছেলেদের চাইতে। সো এই একটা সাউন্ডে ছেলেরা জিতে যায়, এবং আরেকটা সাউন্ড আছে যেটা মেয়েরা জিতে যায়, ঠিক আছে, একটু পরে আমরা দেখতে পারবো। সো দেখেন, সো এই যে দুটো স্ল্যাশের মাঝখানে আমি ডি, স্ল্যাশ মানে তো সাউন্ড বলে দিয়েছিলাম যে একটা লেটারের সাউন্ডের পার্থক্য হচ্ছে স্ল্যাশের ভেতর থাকবে আর থাকবে না। সো ছোট হাতের ডিটা যেহেতু একটা স্ল্যাশের ভেতরে আছে, দ্যাট মিনস দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাউন্ড। তো এই সাউন্ডটা কিভাবে আসবে মনে রাখবেন, দুটো কথা বলছিলাম, হয় বাতাস বের হবে, নয়তো বা কি গলা কাঁপবে। এইবার আপনাকে যেটা প্র্যাকটিস করতে হবে, গলা কাঁপবে, হ্যাঁ একদম রায়হান আদুল্লাহ বলছে আমরাও জিতবো, হ্যাঁ মেয়েরাও জিতবে, সমস্যা নেই। সো এই দেখেন, এবার গলায় হাত দিতে হবে কষ্ট করে, একটু গলায় হাত দেন। আগেরটা তো সামনে কাগজ বা হচ্ছে আমি ইয়া নিতে বলতাম, বাট এবার গলায় হাত দিতে হবে। এবার গলায় ভোকাল কর্ডটা যে জায়গায়, সেই জায়গাটায় মানে কথা বলার সময় যে জায়গাটা একটু কাঁপুনি ফিল হচ্ছে আপনার, সেই জায়গাটা একটু হাত দিয়ে রাখতে হবে। বিকজ আমি একটা কথা বলছিলাম, গলায় কাঁপুনি সৃষ্টি হবে বলার মানে এটা, যার যত বেশি কাঁপুনি আসবে তার তত ভালো প্রোনাউন্সিয়েশন হবে। দ্যাট ডাজন্ট মিন যে আপনি কম বা অ্যাভারেজ দিলেই ভালো হবে, এটা যত বেশি পারবেন তত ভালো হবে। সো এটাকে নর্মালি কিন্তু আমরা পাতলা ভাবে বলি, মানে গলায় কাঁপুনি হয় না, এটাকে আমরা নর্মালি কি বলি, ডি ডি। বাট এটার জন্য কিন্তু কাঁপুনি যে থাকে এই জিনিসটা আমি ফিলই করি না, বাট আলটিমেটলি এটা কাঁপুনি দিয়েই বলতে হয়। এবং এইটার কাঁপুনির স্টাইল যার যত ভালো তার তত প্রোনাউন্সিয়েশন ভালো। সো এটা সাউন্ডটাই হচ্ছে, গলায় হাত দেন এবং ডা ডা ডা, একটু ফিল করেন। নর্মালি আপনি বলেন ডা, বাট আমি বলতেছি ডা ডা, কতটা ডিপ থেকে বলতেছি ডা ডা। আপনি হয়তো বা বলবেন ডেই, বাট আমি বলবো ডেই ডেই। আপনি বলবেন স্যাটারডে, আমি বলবো স্যাটারডেই ডেই স্যাটারডেই স্যাটারডে ডেই। আপনি বলবেন ডু দ্যাট, আমি বলবো ডু দ্যাট ডু ডু। ভারী, যার যত ভারী হবে ড, আপনার গলা কাঁপতেছে ফিল করেন ড ড, কাঁপুনিটা এখান থেকে নেওয়ার চেষ্টা করেন, এখানে একটু মাসলসটা নড়বে ড। এটা ভালো করে নড়ানোর জন্য যে প্র্যাকটিস বলছি মাসলস ট্রেনিং এর, ওইটা করবেন ড ড। সো প্র্যাকটিস করবেন কি হবে, ড ড ডেই ড ড ডু ড ড ডাউট ড ড ডাউট। জিনিসটাকে বোঝাতে পারছি? যদি বলেন কারণ নাম যদি ডেভিড হয়, আপনি তাকে ডেভিড ডাকতে পারবেন না ফরেন কোনো কান্ট্রিতে গিয়ে, তাকে ডাকতে হবে ডেভিড। হেই ডেভিড 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 ডে ডে ডে। সাউন্ডটা দেখেন কতটা ভারী হচ্ছে, ডেভিড। যার ভারী সাউন্ড থাকে বা ভারী গলা থাকে, ডিপ ভয়েস যার ক্রিয়েট হয়ে যায়, তার জন্য ইংরেজি কথা বলাটা অনেক সুন্দর শোনায়। বুঝতে পারছি? তো চারটা সাউন্ড শিখলাম, সরি সরি, চারটা সাউন্ড শিখলাম। একটা হচ্ছে ফা, বা, ছা, ডা, ফা, বা, ছা, ডা, ফা, বা, ছা, ডা। চারটা সাউন্ড শিখলাম। সো এই বি সি ডি যেভাবে শিখেছেন এইভাবে এইভাবে শিখতে হবে, ফা, বা, ছা, ডা, এভাবে প্র্যাকটিস করা শিখতে হবে। ওকে, পরবর্তীটায়, সো এবার দেখেন কে এর মতো, তাই না, লেটারটা কে এর মতো। সো কে এর মতো যখন কোনো সিম্বল দেখবো তখন একই জিনিস, বাতাস বের হবে। আমি কিন্তু বলে দিচ্ছি কোনটা কি বের হবে, কোনটা কাঁপুনি কোনটায় বাতাস, এটা মাথায় রাখবেন, প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে। এবার বাতাস বের হবে মানে উচ্চারণ করতে হবে, কিন্তু একই জিনিস। কয় উচ্চারণ করবেন, বাতাস সহ ধাক্কা দিবেন, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ক উচ্চারণ করবেন, বাতাস সহ ধাক্কা দিবেন, আর কিচ্ছু বলা দরকার নেই আমার। ক উচ্চারণ করবেন, বাতাস সহ ধাক্কা দিবেন। তাহলে ক, খ, 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 বাতাস বেরোবে। ক বললে কিন্তু বাতাস বেরোবে না, একটু খেয়াল করে দেখেন তো। নর্মালি ক বলেন, ক, 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 বাতাস বের হয় না। ক বললে কোনো বাতাস বের হয় না, ক, ক। কিন্তু আমি বাতাস সহ ক বের করার চেষ্টা করব, তাহলে সাউন্ডটা চলে আসবে। ধাক্কা দিতে হবে, অবভিয়াসলি ধাক্কা দিতে হবে, ফা, ছা, খা, এগুলো সব ধাক্কা। সো ধাক্কাও দিব, আবার বাতাস সহ ক উচ্চারণ করার চেষ্টা করবো, দেখুন সাউন্ডটাই চলে আসছে, খ, খ, খ। আমি একবার খ উচ্চারণ করার চেষ্টা করতেছি না, খবরদার খ এর দিকে যাবেন না আপনি। খ, খ, কটাকে বাতাস সহ বের করবেন ধাক্কা দিয়ে, খ। প্র্যাকটিস করবেন কিভাবে, খ, খ, খ। এটা কিন্তু কোনো লেটার না, সাউন্ড, খ, খ, খ।
সো এটাকে প্র্যাকটিস করুন কি হবে, খ খ ক্যাট, খ খ কাইট, খ খ কুইন, খ খ কেমিস্ট্রি। ক্লিয়ার? খ খ cat, this is a cat, this is a kite, this is a queen, and this is chemistry, chemistry, chemistry। বাতাস সহ একটা একটু ফিল করেন। আমার প্রত্যেকটা জিনিস আপনাকে এখন দেখতে হবে, অবজার্ভ করতে হবে। খ্যাট, ধাক্কা পেয়েছেন একটা, খ্যাট, একটা ধাক্কা দিয়েছি, ফিল করতে পারতেছেন আমার ভয়েসটা? খ্যাট, কাইট, একটা ধাক্কা দিয়ে বলছি কাইট, কুইন, কেমিস্ট্রি, কেমিস্ট্রি, একটা ধাক্কা দিচ্ছি। এই ধাক্কাগুলো কিন্তু খুবই সতর্কতার সাথে মেনে চলতে হবে, ধাক্কা না দিলে সাউন্ড ভালো আসবে না। সো ক্যাট, কাইট, কুইন, কেমিস্ট্রি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যখন আপনি সাউন্ডগুলোকে পাবেন। ওকে, এর পরবর্তী সাউন্ডটায় আসেন। তো আমরা এটা বললাম, এগুলো কঠিন সাউন্ড, সহজগুলোর দিকে যাচ্ছি। এই যে জি এর মতো দেখতে পাচ্ছেন, ছোট হাতের জি যদি থাকে সেটা সাউন্ডটা এবার গলায় হাত দিতে হবে। এবার লাগবে গলা, কোনটা গলা কোনটা বাতাস বলেই দিচ্ছি। সো এইটার ক্ষেত্রে আবার গলা, গলা মানে কি, যার যত কাঁপুনি বেশি তার তত ভালো সাউন্ড বেশি। সো এইটার জন্য যে সাউন্ডটা সেটা হচ্ছে গ, গ। বাট আমরা নর্মালি ছোট গ বলি, বড় ঘ বলি, এই গ গুলোকে একবার ভেতর থেকে আনি না। So আমরা নর্মালি বলি গ, গ। বাট এই গ বলার ক্ষেত্রে আমার কিন্তু নর্মালি গলাটা কাঁপে না। আপনি হয়তো বলতেই পারেন সেটা একটা গরু, গরু বলতেই পারেন, গরু ছাগলের গরু বলি। বাট আলটিমেটলি যদি এই বাংলাটা কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে শেখানো হতো যে এটাকে গরু বলে, তারা কিন্তু কখনো গরু বলতে পারতো না, বিকজ তাদের কাছে গ নাই। তাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ভারী, গলা কাঁপুনিওয়ালা গ, গ। তারা বলবে গরু। জিনিসটাকে বলতে পারছি? তারা কি বলবে? গরু, গরু, গরু। জিনিসটাকে ক্যাচ করতে পারছেন? গরু। আচ্ছা, আহ অনেকের আবার প্রবলেম বলছে, একটু আমাকে একটু ইয়া করেন তো, যে ভয়েসটা কি শুনতে পাচ্ছেন কিনা, একটু একজন কনফার্ম করে দিন, বিকজ আমার মনে হচ্ছে একটু নেট ইস্যু চলে আসতে পারে। কোনো সমস্যা হচ্ছে না তো? ক্লিয়ার? বিকজ প্রোনাউন্সিয়েশনে যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি বলি, আমি আপনাকে যা যা লেকচার দিব, যেই যেই স্লাইডগুলো শেয়ার করবো বা যেই যেই ফাইলটা শেয়ার করব, সে প্রত্যেকটা ফাইল আমি আপনাকে দিয়ে দিব। বুঝতে পারছি? সো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সেশন শেষে পুরোপুরি যখন ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে লেসন, তখন আমি এটা পাঠিয়ে দিব। ওকে, আবার একটু কনফার্ম করেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আমাকে কনফার্ম করতে হবে, নাহলে আমি ইয়া করতে পারবো না, আর কয়েকটা সাউন্ড শেখাবো। ওকে, লেটস কন্টিনিউ। সো যেটা বলতেছিলাম, জি এর জন্য যে সাউন্ডটা পাবো সেটা হচ্ছে গ, গ। এটা কিন্তু গরু, আমরা বলি গরু, বাট তারা বলবে গরু, 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 গ, গ সাউন্ডটা আসবে। আমরা বলি তুমি কি আমাকে একটা গিফট দিবা, বাট এটা অন্যরা বলবে গিফট, দিস ইজ গিফট, গিফট। গলা কাঁপতে হবে, গ, গ, গ। আপনি গ বলেন, বাট বাংলায় সেটা ইংরেজিতে খাটবে না, সেটা হবে গ। একটু গলাটা ধরবেন, চেক করবেন কাঁপতেছে কিনা, যদি অল্প কাঁপে এটাকে বেশি কাঁপানোর চেষ্টা করবেন। গ, 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 খেয়াল করবেন কাঁপে। সো গ, সো গ, গ, গিফট, গ, গ, গেট, গেট হিম, গেট হিম, গে, গ সাউন্ড আসবে। সো গিফট, গেট, গট, গট। ক্লিয়ার? সো গ যে সাউন্ডটা এখন থেকে মনে রাখবেন, ইংরেজিতে কথা বলার সময় আপনি চেষ্টা করবেন এই গ সাউন্ডটাকে ভারী করে বলার জন্য। ইংরেজিতে কোনো পাতলা গ নাই, জিনিসটাকে বোঝাতে পারছি? ইংরেজিতে কোনো পাতলা গ নেই, এই জিনিসটা একটু মাথার মধ্যে নিয়ে নেবেন। সো এই কয়টা সাউন্ডই মূলত আমরা রাখার চেষ্টা করব কনসোনেন্ট সাউন্ডের মধ্যে, এই কয়টাই জাস্ট রাখবো। ঠিক আছে, এই 6টা সাউন্ডই রাখবো, প্রেসার দিব না আজকে এত, যেহেতু অনেকগুলো হয়ে গেছে। পরবর্তী সেশনে আমরা পুরো কনসোনেন্টটা শেষ করবো। তো দেখেন, আমরা 6টা সাউন্ড শিখেছি। এই যে স্ক্রিনের এই 6টা সাউন্ড আমরা শিখেছি, সেটা হচ্ছে ফা, বা, ঠা, ডা, খ, গ। ফা, বা, ঠা, ডা, খ, গ। ফা, বা, ঠা, ডা, খ, গ। এই জিনিসটা আপনাকে একদম পুরোপুরি মেমোরাইজ করে ফেলতে হবে এবং এইভাবে শিখে ফেলতে হবে। জিনিসটাকে বোঝাতে পারছি? আমি 6টার কিন্তু উচ্চারণ স্থলও বলে দিছি। সো আলটিমেটলি এগুলোই একটু কঠিন লাগে, পা, ফা, বা, ঠা, ডা, খ, গ। বাট
পরবর্তীতেও কিছু রুলস আছে, মাসলস আছে। দেখেন, কনসোনেন্ট সাউন্ড যখন আপনি শিখতেছেন তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে মাসলস। আপনি ধরতে পারেন কিনা কোন মাসলস ব্যবহার করতে হয়। আমি আবারও বলতেছি, 20টা বছর, 25টা বছর, 30টা বছর যে আপনি সময়টা অতিবাহিত করেছেন, এই টোটালটা অতিবাহিত করেছেন আপনি বাংলার সাথে। তো যার কারণে আপনার এই কথা বলাটা বাংলার সাথে ম্যাচ করতেছে। সো আমার এখন ইংরেজিতে ধাবিত হতে হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি শিখতেছি। সো আলটিমেটলি এখন কিন্তু আমার বাংলার মাসেজটা কাজে আসবে না। সো এটা মেনে নেন, আপনাকে একটু কষ্ট করতে হবে ইংরেজিটাকে আয়ত্ত করার জন্য। জিনিসটাকে বোঝাতে পারছি? এবং আপনি যখন ইংরেজিতে কথা বলবেন আপনাকে ভিন্ন একটা ভয়েস অনুসরণ করতে হবে। আপনার নর্মাল ভোকাল কর্ড আপনি যেভাবে ইউজ করতে ইংরেজির ক্ষেত্রে সেটা না। মনে করেন আমি এখন আপনার সাথে খুবই পাতলাভাবে কথা বলছি, আমার ভয়েসের কিন্তু আমি খুব বেশি একটা প্রেশার দিচ্ছি না। বাট ওয়েন এভার আই উইল টকিং টু ইংলিশ, তখন কিন্তু আমার টোনটা এই যে ভারী হয়ে যাচ্ছে, যার কারণে আপনার সাথে আমি দুটো ভাষা একসাথে ইউজ করে কথা বলতে পারবো না। আমি হঠাৎ বাংলা বলতেছি, হঠাৎ ইংলিশ বলতেছি, দিস ইজ আমার জন্য টাফ। কেন টাফ? বিকজ আমার ইংরেজিটাই বলতে হবে ভারী আওয়াজে, বিকজ আমার ওই প্রোনাউন্সিয়েশনটা ধরতে হবে ভারী আওয়াজে। বুঝতে পারছি? তো দ্যাটস ওয়াই আমাকে ডিপ ভয়েসে শিফট করতে হবে, যার কারণে মাসলস ট্রেনিংটা আমি আপনাকে দিয়েছি। তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তখন প্র্যাকটিস করতে হয়। সো যখন আপনি ইংরেজিতে কথা বলছেন আপনার অবশ্যই ভয়েসটাকে শিফট করতে হবে। সো আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে আমি আপনাকে পুরো একটা প্যাসেজ পড়ে শোনাবো। সেই প্যাসেজটা দেখবেন আমার ভয়েসটা কিভাবে চেঞ্জ হচ্ছে। নর্মালি আমি যে ভয়েসটায় কথা বলছি, প্যাসেজ পড়ার সময় আমার ভয়েসটা ডিপ হয়ে যাচ্ছে, বিকজ আমার ইংরেজি বলার স্বার্থে আমার মাসলসটা ওইটা অ্যাপ্লাই করতে হবে। বাংলায় যে মাসলসটা আমি অ্যাপ্লাই করছি সেটা দিস ইজ নট এনাফ ফর ইংলিশ। ইজ দ্যাট ক্লিয়ার কনসেপ্টটা? যারা প্রোনাউন্সিয়েশন ট্রেনিং করতেছেন প্রত্যেকের এই জিনিসগুলো মাথায় থাকতে হবে, নলেজটা। এই নলেজটা থাকলেই আপনি এক্সপার্ট হবেন। এই নলেজটা থাকলে আপনি বাকিদের থেকে আলাদা। তাকে অন্তত একটা লাইন বলতে পারবেন। আপনার যে ফ্রেন্ড আজকে সেশনে আসে নাই তাকে অন্তত গিয়ে বলতে পারবেন, শোন, ইংরেজির ক্ষেত্রে কিন্তু বাংলার মাসলস ব্যবহার করা যাবে না। তাকে বলতে পারবেন যে ইংরেজির ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়, এবং সেই চেঞ্জ দিয়ে কথা বললে এটা কিন্তু আরো ভালো থাকবে। বুঝতে পারছি? সো প্লিজ, যা শিখছেন তা এইটা এমনভাবে নেওয়ার চেষ্টা করেন যেটা বাকিরা শিখতে পারতেছে না। পরে গিয়ে আপনি এটা উপলব্ধি করবেন। আচ্ছা, সো এখন কিছু কথা বলবো, সেটাও একটু শুনে নেন। সেটা হচ্ছে, আপনাদের পরবর্তী সেশনটা খুব সম্ভবত আগামীকালকেই হবে। আগামীকালকে সন্ধ্যা 7টার দিকে মেবি আপনাদের সেশনটা হবে। ঠিক আছে? কনসোনেন্ট সাউন্ডটা সেখানে আমি শেষ করব। সো 3 নাম্বার সেশনটা আপনাদের আগামীকাল সন্ধ্যা 7টায় নেওয়ার চেষ্টা করব। প্রনাউন্সিয়েশনের কনসোনেন্ট সাউন্ডটা আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আগামীকালকে। এবং আজকে সেশনে যারা ছিলেন তারাই আপনি আসতে পারবেন। আগামীকালকে হয়তোবা সবাইকে আমি এন্ট্রি দিব না। ঠিক আছে? আর টাস্ক কমপ্লিট না করলে আপনি কখনোই আমার কাছ থেকে কোনো রিসোর্সের ক্ষেত্রে কোনো হেল্প পাবেন না। কোনো ধরনের কোনো হেল্প পাবেন না। এবং নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হবে যাদেরকে আমরা চুজ করব অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে। সো প্লিজ একটু চেষ্টা করবেন যে যেই পারফরম্যান্সগুলো করছেন, টাস্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন একটু শো করেন। আমি আজকে মোট পেয়েছি 153 জনের টাস্ক। যাদেরকে আমি টাস্কটা দিয়েছি যে আমাকে ছবি পাঠাতে হবে, লিঙ্ক পাঠাতে হবে, তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। বাকিরা পাঠাননি। সো বাকিরা কিন্তু লিস্টের থেকে এমনি চলে গেছেন। সো আপনাদের কিন্তু তখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো টাস্ক কমপ্লিট করেন। আপনার টাস্ক আপনি কমপ্লিট করবেন। এটা তো আমার কোনো বেনিফিট না, আপনার বেনিফিট। ঠিক আছে? আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আগামীকালকে আপনাদের দুটো ট্রেনিং প্রোগ্রামের একটা অপরচুনিটি আছে। নাম্বার 1, 7টা মানে মাগরিবের পরে নামাজে একটা বিরতি দিয়ে আমি স্টার্ট করব। টাইমটা ওইভাবেই সেট করব। নো প্রবলেম। নামাজের টাইমটা মাথায় রেখে জাস্ট একটা বললাম যে ওইটা 1 ঘন্টা বেশি লাগবে না। সো আপনার মনে করেন মাগরিবের নামাজ থেকে এশার নামাজের আগ পর্যন্ত, মাগরিবের নামাজ পড়া শেষ থেকে শুরু করে এশার নামাজের আজানটা পর্যন্ত এরকম একটা টাইম আমি সেট করব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো ওইরকম একটা সময় আমি সেট করে দিব। আর ওইটার পরেই আবার 9টা থেকে আপনার আরেকটা সেশন করতে পারবেন। 9টার সেশনটা হচ্ছে পাবলিক স্পিকিং ট্রেনিং প্রোগ্রাম। আগামীকালকে আরেকটা প্রোগ্রাম হচ্ছে পাবলিক স্পিকিং। কিভাবে অডিয়েন্সের সামনে কথা বলতে হয়, সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়। সো এটা অনেকের অনেক প্রবলেম। সো এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি। সো এইবার আমার কথা হচ্ছে আপনাদের একটা রেসপন্স আমি এখানে দেখতে চাই, বিকজ আমার পাবলিক স্পিকিং এর রেজিস্ট্রেশন শেষ, সেখানে আমার পার্টিসিপেন্ট হয়ে গেছে। বাট আপনাদের জন্য একটা স্লট আমি রাখতে চাচ্ছি। চ্যাট বক্সে আমাকে একটু কনফার্ম করবেন যে আপনাদের এইখানে যারা উপস্থিত আছেন তারা কারা কারা পাবলিক স্পিকিং ট্রেনিং প্রোগ্রামটা কালকে 9টায় করতে চান। তাহলে আমি আপনাদের একটা সুযোগ করে দিব। সো আমাকে জাস্ট আমি বলবেন, চ্যাট বক্সে জাস্ট আমি বলবেন। আমি জাস্ট রেসপন্সের নাম্বারটা দেখব। সেই নাম্বারটা আমাকে একটু সিদ্ধান্ত নিতে হেল্প করবে। পাবলিক স্পিকিং এর সেশনটা আমরা কালকে 9টায় কারা করতে পারবো এই ক্লাসটা করে। ওকে, মোটামুটি আমরা 40 থেকে 50, 60, 70, 80, 90, 100, মাই গড। আচ্ছা, ঠিক আছে। সো রেসপন্স যথেষ্ট ভালো। সো এখন আমি আপনাদেরকে তাহলে একটা সুযোগ করে দিব, আপনারা সেই পাবলিক স্পিকিং ট্রেনিংটা 9টা দিয়ে করতে পারবেন।
সো ওইটাও আপনাদের অনেক কাজে আসবে, বিকজ আপনি ইংরেজিতে কথা বলছেন, সেটা যদি আপনি একটু পাবলিকদের সামনে বলতে পারেন, দ্যাট ইজ বি বেটার। এবং পাবলিক স্পিকিং সবারই দরকার, মাস্ট। বর্তমান জেনারেশন এসে পাবলিক স্পিকিং মাস্ট। সো সেই সেশনটাও আপনি করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আমি সেটারও সুযোগ করে দিব আপনাকে। তাই কালকে দুটো সেশন হচ্ছে। নাম্বার 1, আপনি সন্ধ্যার পরে পাবেন হচ্ছে আপনার এই ইংলিশ প্রোনাউন্সিয়েশন সেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপে। আর আরেকটা হচ্ছে আপনার রাত 9টার দিকে পাবলিক স্পিকিং সেশন। দুটো ওয়ার্কশপ কালকে একসাথে হবে, ঠিক আছে? আমি দুটো সেশনেই থাকবো। একটা শেষ করে কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা 9টার দিকে আবার পরবর্তী সেশনটাই শুরু করব। সো একটু মাথাটা ফ্রেশ রাখবেন, চেষ্টা করবেন খাওয়া দাওয়া করতে খালি পেটে। কি মনে আছে মোটু পাতলুর একটা টোন আছে, খালি পেট মেরে দিমাগ কে বাত্তি নেই জ্বলতি। সো খালি পেটে আসবেন না, খাওয়া দাওয়া করে নেবেন যাতে করে পাবলিক স্পিকিং সেশনটা ভালো মতো নিতে পারেন, ঠিক আছে? সো জুম অ্যাপেই হবে। সো আমি আপনাকে সমস্ত কিছু যেভাবে আছে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিব, বা পাবলিক স্পিকিং এর জন্য আলাদা গ্রুপ আছে। সো রেজিস্ট্রেশন করলে আমি আপনাকে সেখানে যুক্ত করে দিব, ঠিক আছে? সো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন চাবো। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিব। আপনারা এখন প্রশ্ন করতে পারেন আমাকে, যত খুশি যা ইচ্ছা প্রশ্ন করেন, আমার কোনো সমস্যা নাই। আপনাকে আনমিউট করার অপরচুনিটি দিচ্ছি, আপনাকে রেইজ হ্যান্ড বাটনে ক্লিক করতে হবে। সো প্লিজ রেইজ হ্যান্ড বাটন, রেইজ হ্যান্ড বাটনে ক্লিক করতে হবে। তো রেইজ হ্যান্ড বাটনে ক্লিক করার পর আমি আপনাকে সুযোগ দিব। নিজে থেকে কোনো প্রশ্ন করবেন না, আমি সুযোগ না দেওয়া অবধি। জাস্ট রেইজ হ্যান্ড, নিজের নামে ক্লিক করে রেইজ হ্যান্ড, নিজের সাইডে গিয়ে নিজের নামে ক্লিক করেন, রেইজ হ্যান্ড বাটন পাবেন। কোশ্চেন করতে শিখেন। ওকে, তামান্নি ইয়াসমিন আপু, আপনি আনমিউট করুন। হ্যালো। জি আপু, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে টাস্ক গুলো কিভাবে পাঠাবো, ওটা বুঝতে পারছিলাম না। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে শুরু থেকে আছেন? না, আমি সেকেন্ড ডে থেকে আছি, মানে হচ্ছে ফার্স্ট ডে ইয়েটা সরাসরি আমি করতে পেরেছিলাম না, আমি ভিডিও দেখে ক্লাসটা করেছি। আচ্ছা, সেক্ষেত্রে আমি আহ, বলেছিলাম যে আপনার যত টাস্ক বা যত রিসোর্স আছে সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করব, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তখন সেটা বলে দিয়েছি যে টাস্কগুলো কমপ্লিট করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে চেক করিয়ে নিতে হবে যে আপনি টাস্কটা কমপ্লিট করেছেন, ঠিক আছে? সো আপনার যে পরবর্তী টাস্কটা থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওই হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে আপনি কোন টাস্কটা কিভাবে সাবমিট করবেন, বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট। আর কেউ কি হাত তুলবে না? এত কোশ্চেন কম কেন সবার, এটাই আমার তো সন্দিহান। নাকি এটা সেই তথাকথিত কোভিড-19 এর পর্যায়ে চলে গেছে? আচ্ছা, মিম আপু, মিম আপু আপনি একটু আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, ওই টাস্কটা কি হচ্ছে পার্সোনাল ইনবক্সে সেন্ড করবো নাকি শুধু কিভাবে করবো, টাস্কটা সাবমিট করবো কিভাবে, এটা একটু এইটাই আমি ডিটেলস প্রত্যেকটা বললে জায়গায় ভালো বলে হয়। দিয়েছিলাম যে আপনি হচ্ছে প্রথমত টাস্কটা সাবমিট করতে হবে নিজের টাইম লাইনে সাবমিট করে ওই লিঙ্কটা আমাকে মেনশন করে, বা হচ্ছে আমাকে যে পার্সন যে যেই আইডিটা থেকে, মানে একটা নাম্বার থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, এটা সবাই খেয়াল করেছেন। ওই নাম্বারটা ক্লিক করলে ইনবক্সে একটা অপশন থাকবে, সো লিঙ্কটা সেই ইনবক্সে প্রোভাইড করে দিতে হবে, ঠিক আছে? জাস্ট আমি লিঙ্কটাই গিয়ে চেক করে দিব, এবং ওই পেজটা থেকে, যে পেজটাকে মেনশন করতে বলি বারবার, ইফতেখার ইংলিশ একাডেমি, ওই পেজটা থেকে আপনাকে কমেন্ট করে জানানো হবে যে ইয়েস ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। সো সেই ক্ষেত্রে তখন ওই পেজ থেকে এটা কনফার্ম হয়ে যাবে। সো পেজকে মেনশন করলেও দেখা যায়, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে প্রোফাইল লক করে রাখে, অনেকে দেখা যাচ্ছে যে প্রাইভেসিতে ফ্রেন্ড করে দেওয়া থাকে, যার কারণে চেক করা যায় না। তো যার কারণে আমি ওইটা বলছি। আর প্রত্যেকে যদি ইনবক্সে দিয়ে থাকে, ছবিগুলো অনেকগুলো ইয়ে হয়ে যায়, ডাউনলোড হয়ে যায়, অনেক প্রবলেম থাকে মিডিয়াতে, যার কারণে এইভাবে আমরা নিচ্ছি না। সো এটা আমরা যখন টাস্ক দিতে বলি সেটাই আমি করতে পারবো। বাট আলটিমেটলি আমি এখন টাস্ক রিলেটেড কোনো কোশ্চেন শুনতে চাচ্ছি না, বিকজ এটা আমি গত ক্লাসে বলেছি এবং হোয়াটসঅ্যাপে বলেছি, কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপে করতে পারবেন। আমার কথা হচ্ছে টপিক, মানে ক্লাসের টপিক বা লেকচার ক্লাস, এই লেকচার ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন কি কারো আছে? নো ওয়ান? আচ্ছা, মাহমুদা খান আপু, মাহমুদা খান আপু বলেন।
Assalamu alaikum, sir. How are you? Walaikum assalam. I'm doing great. What about you? I'm fine, sir. Sir, last class I joined in Zoom, but I can't understand how video start. But I just all class show meet audio. You perform mouth and voice practice, but some I see clearly, but some stop, sometimes stops. That's why I can't understand clearly. That's why, sir, and you told us every person submitted our task, but where I task submit my task, sir, I am no joining WhatsApp group. I just exam group. I submit 100 days task, Okay, but I got it. if you told I সেক্ষেত্রে আমি submit আবারও and বলছি, টাস্কের কথাটা আমি আবারও বলতেছি। এই টাস্কের বিষয়টা আমি এখন ক্লিয়ার করলে এটা অনেকটা টাইম নেবে। ফার্স্ট কথা হচ্ছে টাস্ক হোয়াটসঅ্যাপ গ্রুপেই সাবমিট করতে হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব। আর সেক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাও থাকেন, তাহলে আপনাকে দেখবেন মেইলে অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, একটা মেইল পাঠানো হয়েছে বা মেইলে আপনি পেয়ে যাবেন। যদি তাও না পান, যোগাযোগ নাম্বার তো সবার কাছে আছে, ফোন কল তো দিতে পারবেন, ফোন কলটা দিবেন, আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা। একটু কষ্ট করতে হবে, এতটুকু ডেডিকেশনটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি। তো এটা করবেন, দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি চলে আসছেন। okay, sir. ওকে, Thank you again, sir. But sir, I clearly don't see your practice session last class. Your voice practice. Your আপনার কাছে কি রেকর্ডেড সেশন আছে? hand. No, sir. I can't ওকে, get চেক করে record. দেখবেন পেজে রেকর্ডটা আপলোড করে দিয়েছি। Okay, sir. ঠিক Thank আছে, you, তো sir. এটা প্রবলেম সলভ। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন? সাদিয়া তাসনিম আপু, সাদিয়া তাসনিম আপু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনি যে লাস্টে মানে ফ ভ এইটার যে উচ্চারণটা বললেন, হুম, তো এটা একটু জাস্ট খালি একটু বলবেন যে মানে ফ ভ ঠ ড গ খ এটার উচ্চারণটা একটু আরেকবার বললে ভালো হয়, তখন আমার নেটে আটকে পড়েছিল। আচ্ছা, একসাথে কেন 8টা আবার প্রথম থেকে বলতে হবে? হ্যালো, না না না, প্রথম থেকে না, জাস্ট খালি মানে ফ ভ সাউন্ড ঠ গুলা। ড গ খ, জাস্ট খালি এইটুকু আমাকে বললেই হবে, মানে আচ্ছা, এই মানে এক্ষেত্রে আমি একটা লেটার জিনিস গুলো ক্লিয়ার আমাকে করি বললেই হবে। সাদিয়া আপু আপনাকে, সেটা হচ্ছে প ব ব এরকম কোনো সাউন্ড নাই এখানে, আপনি কোনো অক্ষর বলতে পারবেন না, এটা একটা সাউন্ড। সো ফা, সাউন্ডটা এটা যেটা বের হয় এটা বের হতে হবে, ফা। সাউন্ড গুলোকে আমি বলে দিচ্ছি, সেটা একটু মাথায় রাখেন। ফা, বা, ছা, তারপর হচ্ছে ডা। এই ডা বলার সময় আবার গলায় কাঁপুনি আসবে, ডা। ঠিক আছে, তারপর হচ্ছে খা, তারপর হচ্ছে গ। তার মানে দুইটা ভয়েসের পেয়েছি, একটা হচ্ছে ডা, একটা গ। আর বাকিগুলো দেখবেন বাতাসের সাথে রিলেটেড, ফা, ছা, খা। এগুলো ধাক্কা আর বাতাসের দিকে ফোকাস করবেন, আর বাটা নর্মালি উচ্চারণ করবেন। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, মাহফুজ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ভাই, প্রোনাউন্সিয়েশনের জন্য কি কোনো বই ফলো করতে হবে, বা আপনি যে নেভার নেভার এই নেভার নেভার নেভার, এটা কখনোই না। বই কখনো আপনাকে প্রোনাউন্সিয়েশন শেখাতে পারবে না। বই কি দেখাবে, যে আমি আপনাকে যেটা স্ক্রিনে শেয়ার করছি ওইটুকুই। আপনার যদি কোনো পেপার দরকার হয়, সেটা ওই সেশনে যেটা দেখাচ্ছে ওইটাই, এটার বাইরে প্রোনাউন্সিয়েশনের কিচ্ছু দরকার হয় না। ঠিক আছে, ঠিক বইটা আছে। জাস্ট পেজ সংখ্যা বাড়ায় প্রোনাউন্সিয়েশন পার্টটা দিয়ে, যাতে করে মুখে বললে ওটা যেন আপনার খাতায় লেখা না লাগে, এইটুকুই। প্রোনাউন্সিয়েশনের জন্য বইয়ের আর কোনো কাজে নাই। ওই সিম্বল গুলো বলা, কোথা থেকে উচ্চারণ হয় সেগুলো বলা, ওই টাইপের। মাঝে মাঝে এগুলো ভুল থাকে, বিভিন্ন বই থেকে কপি করে, সো যার কারণে এটা ভুল হতে পারে। সো বই নেসেসারি না। যদি আপনার কাছে এই সেশনের যা আছে, আমি একটা কথা বলি, যদি এই যে যে ট্রেনিং প্রোগ্রামটা আপনি করতেছেন ইংলিশ প্রোনাউন্সিয়েশনে, এটা যদি কারো কমপ্লিট হয়ে যায়, বাংলাদেশে বইয়েও এত ইনফরমেশন নাই। ঠিক আছে, তখন আপনি যে কোনো একটা বই দেখবেন, একটা কাজ করবেন, একটু ফ্রি হলে মাঝে মাঝে বিভিন্ন লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন রাইটার ইংলিশের বই আছে, তো প্রোনাউন্সিয়েশনের পার্টটা খুলে দেখবেন, খুলে একবার রিডিং পড়তে থাকবেন। রিডিং পড়ে একটু চোখ বুলাবেন যে কি কি পড়া বাকি আছে, দেখবেন সব পড়া কমপ্লিট। বরং দেখবেন যে কিছু পড়া ওইখানে নাই, তখন আপনি রিয়েলাইজ করবেন আমি প্রোনাউন্সিয়েশনটা আসলেই কমপ্লিট করেছি। বুঝতে পেরেছেন?
ওকে। আর কে অনুষ্কার সাহা আপু। হ্যাঁ, স্যার আদাব। আদাব আদাব। হ্যাঁ ভাইয়া। আপনার প্রশ্নটি করুন। স্যার আপনি যে টাইম পাল্টাচ্ছেন স্যার, আপনার জন্য আমি আরেকটা অনলাইন ক্লাসে এক্সামটা দিতে পারছি না স্যার, টাইমটা নির্দিষ্ট করলে ভালো হয়। সেই ক্ষেত্রে আপনার অনেকদিন পর পর এই ট্রেনিং প্রোগ্রামটা হবে, আর এইখানে বন্ধ থাকার কারণে বা একটা অনলাইন পর্যায়ে থাকার কারণে আমি টাইমটা দিচ্ছি, বিকজ আমার প্রোগ্রামে টাইম লাগবে হচ্ছে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, প্রোনাউন্সিয়েশনটা একটু লং, যার কারণে আমি যদি সেটা 10টা থেকে দিই বা 9টা থেকে দিই এটা অনেক লম্বা। সো প্রোনাউন্সিয়েশনে 5টা সেশন হয়, 5টা সেশনে প্রোনাউন্সিয়েশন শেষ হয়ে যায়। সো যার কারণে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, বিকজ আমার টাইমটা অনেক লং লাগবে এবং প্রোনাউন্সিয়েশনের পার্টটার জন্য। সো দ্যাটস ওয়াই আমার এই টাইমটা এইভাবে নেওয়া। সো না হলে আমি যদি 10টা শুরু করি 1টা পর্যন্ত ক্লাস করতে হবে, বাট 1টা পর্যন্ত সবার করা পসিবল না। সো দ্যাটস ওয়াই এটা একটু প্রবলেম ক্রিয়েট করবে। সো এটা একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হবে, কারণ সব দিকটা আমি ইয়া করতে পারবো না। আচ্ছা তো আপু, ওকে, তাহলে কি আর কার কোনো প্রশ্ন নাই? তুবা আপুকে বলছি, তুবা আপু হাত নামাই দিছে, মানে একদম ক্লাসে যে অবস্থা করে অফলাইনে সেই অবস্থায়। তুবা আপু কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম স্যার, আমার নেট অনেক প্রবলেম করতেছিল, যে স্যার এই জিনিসটা আমি খেয়াল করতে পারি না। কোন জিনিসটা? স্যার এই যে ভাওয়েলের ক্ষেত্রে দি না, দি আর কনসোনেন্টের ক্ষেত্রে দা, মানে এই জিনিসটা যখন আপনি ক্লাসটা করাইতেছিলেন তখন স্যার আমার নেটটা আর আচ্ছা কি কেটে গেছিল। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, ওকে, মানে একটা স্যার কথা নেট অনেক মাথায় রাখতে হবে, প্রবলেম সেটা করে আমার। হচ্ছে যদি দা মানে THE এই শব্দটার পরে কনসোনেন্ট সাউন্ড পাই তাহলে দাই বলবো, আর যদি ভাওয়েল সাউন্ড পাই তাহলে দি বলবো। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি আর দীর্ঘায়িত করব না। সো পারফেক্টলি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আজকে ট্রেনিং সেশনের দ্বিতীয় দিন গেল, আগামীকালকে আমরা 2টা সেশন করতে যাচ্ছি, 3 নম্বর দিন। আর পাবলিক স্পিকিং এর আমরা সেশনটা 9টা দিয়ে করব। তো 2টো সেশন থাকবে, সেটার প্রিপারেশন নেবেন, আর আপনাকে যে টাস্ক দেওয়া হবে মাস্ট কমপ্লিট করবেন, এবং প্লিজ টপ 10 পারফর্মারের মধ্যে থাকার চেষ্টা করবেন। যদি দেখা যাচ্ছে যে আমি 20 জনকে অ্যাক্টিভ পাচ্ছেন, 20 জনকেই টপ 10 পারফর্মার লিস্টের মধ্যেই রাখবো। সো প্লিজ একটু অ্যাক্টিভিটিটা শো করবেন। আলটিমেটলি আপনার জন্য শেখার রাস্তা, আর কারোর জন্য না। আর আপনি যদি একবার মিস করেন, আমি আবারও বলতেছি, এইভাবে আপনি কোথাও ট্রেনিং করতে পারবেন না এইভাবে ফ্রি অফ কস্ট। সো প্লিজ এই জিনিসটা আমি বারবার বলতেছি, বাট পরবর্তীতে আমাকে অনেক রিকোয়েস্ট করলেও লাভ নেই। যেমন প্রথম সেশনের রেকর্ডিং দেখার পর আমাকে অনেকে এসে বলতেছে আমি দ্বিতীয় সেশনে জয়েন করতে চাই, আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, সেশনে 10 মিনিট আগে অনেকে জয়েন করতে চাচ্ছে। সো এই জিনিসগুলো পরে করলে আর কোনো লাভ নাই। সো দ্বিতীয় সেশনে যারা জয়েন করতে পারেন তারা আর পরবর্তী সেশনে জয়েন করতে পারবে না। সো চেষ্টা করবেন প্রত্যেকটা সেশন করার, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা কোঅপারেট করেছেন, যথেষ্ট কোঅপারেট করেছেন। তো আশা করছি আজকে সেশনটিও আপনারা বুঝতে পেরেছেন এবং এটাকে কাজে লাগাবেন। আর মাত্র কয়েকটা সেশন আপনাকে কষ্ট দিব, কষ্ট করে জয়েন করতে হবে, একটু শুনতে হবে কথাগুলো। যদি করতে পারেন আলটিমেটলি আপনি আপনার মধ্যে পার্থক্য নিয়ে আসতে পারবেন। সো আমি আমার সাথে থেকে চেষ্টা করব, বাট আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। অনেকে গরমের মধ্যে ফ্যান বন্ধ করে, কারেন্ট না থাকলে ডেটা কিনে অনেক পরিশ্রম করছেন। সো সেটার জন্য আমি কৃতজ্ঞ যে এত ডেডিকেশনটা আপনারা শো করছেন। বাট প্লিজ একটু কষ্ট করে, কয়েকটা সেশন করতে হবে, একটু কষ্ট করে যদি আপনি শেষ করতে পারেন, অন্য একটা মানুষ সেটা করতেছেন, আপনি করতেছেন, এই কয়েকটা সেশন পর আপনার কাছে স্পেশাল ফিল হবে নিজেকে, যে না আমি কিছু একটা করেছি, সময়টাকে কোনো না কোনো ভাবে কাজে লাগিয়েছি। তখন আপনি একটা ধন্যবাদ অন্তত আমাকে দিবেন যে একটু কষ্টটা করছি, এটা একটা ফল পেয়েছি। সো প্লিজ, সো আমি রিকোয়েস্ট করবো যে কোনো সেশন বাদ দিবেন না। সেশন বাদ দেওয়ার অনেক কাহিনী থাকতে পারে, একটু ঘুম আসতে পারে, একটু বাইরে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, একটু টিভিতে খেলা হওয়া, সো অনেক কিছু হতে পারে, একটু স্যাক্রিফাইস করতে হবে কষ্ট করে, ঠিক আছে? সো যেহেতু প্রত্যেকবার এরকম সেশন হয় না, তো একটু সময়টা ম্যানেজ করে নেবেন। সো আমি আর বিরক্ত করবো না আপনাকে, অনেকের কাজ আছে, 10টা 27 বেজে গেছে। সো আমার টার্গেট এরকম ছিল 10:30টার মধ্যে শেষ করে দেওয়া, গত সেশনে রাত হয়ে গেছিল। সো চেষ্টা করবেন সময় ম্যানেজ করে সবকিছু কমপ্লিট করা আর টাস্কগুলো কমপ্লিট করার। রেগুলার সকালবেলা মাসল ট্রেনিং করে যে পোস্টের লিঙ্ক দিয়েছে সেই পোস্টের কমেন্ট বক্স থেকে আপনি কনফার্ম করবেন ডেট আর আপনার নাম লিখে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সেশনে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।